১-১১ সময়ও নানা অপরাধে জড়িত শহীদ জিয়ার খুনি মোজাফফর। যন্ত্র নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীলব মাসুদের সঙ্গে কাল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাতক্ষীরার জামাত এমপির ভিডিও ঘিরে বিতর্ক। দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটায় অবিবাহিত উল্লেখ তরুণীর, তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। ২৪-এর ২২ জুলাই তৃতীয় দিনের মতো চলছিল কারফিউ, বন্ধ থাকে ইন্টারনেট সেবা। আন্দোলন দমাতে চলে ব্যাপক ধরপাকড়, নির্যাতন, হত্যাযজ্ঞ, থমকে যায় সারা দেশ। হঠাৎ গ্যাসের তীব্র সংকটে গ্রাহক ভোগান্তি চরমে। পাম্পে দীর্ঘ অপেক্ষায়ও মিলছে না জ্বালানি। আবাসিকেও রান্না করতে হিমশিম অবস্থা। কারিগরি ত্রুটিতে সরবরাহ কমায় সংকট। দিল্লিতে বিক্ষোভ থেকে আটকের কয়েক ঘণ্টা পর ছাড়া পেল রাহুল প্রিয়াঙ্কা। যন্তর মন্তরে ককরোচের অবস্থান। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ব্যবস্থার নির্দেশ মন্ত্রীর। ভোরের সময় সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন ১-১১-র বেশ কয়েকটি অপরাধে সম্পৃক্ত। যন্ত্র নামে যোগাযোগ রাখতেন ১-১১-র অন্যতম কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে। ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন চিফ প্রসিকিউটর। বৃহস্পতিবার তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। ৩০ মে ১৯৮১ রাত ২:৩০ চট্টগ্রাম সার্কিট হাউসে একদল সেনা কর্মকর্তা গুলি করে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেই হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন দীর্ঘ ৪৫ বছর ধরে ছিলেন পলাতক। গত বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। এবার মানবতা বিরোধী অপরাধের মামলায়ও বিচারের মুখোমুখি হচ্ছেন মোজাফফর হোসেন। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেফতার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। পরে ২৩ জুলাই তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। সারা বাংলাদেশে যখন এই যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হচ্ছিল, তখনও এই আসামি এবং মাসুদ উদ্দিন চৌধুরীর মধ্যে একটা সংশ্লিষ্টতা আমাদের তদন্ত সংস্থা ইতিমধ্যে পেয়েছে। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে, আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে। চিফ প্রসিকিউটর জানান, টানা ১৬ বছরে বাংলাদেশ ও ভারতে নিয়মিত যাতায়াত করতেন মোজাফফর। তবে তিনি জন্ড নামে ১-১১-র কুশীলব সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। ১-১১-র অন্যতম কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে একটি মিস কেসে তাকে গ্রেফতার করা হয়েছিল। তারা জানতে পারেন তার একজন পিএ ছিল। এই পিএ এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ওই জন্ড নামী ওই ফেক ব্যক্তি, তার সাথেও বিভিন্ন রকম সময় কথাবার্তা তারা বলেছে। এই সূত্র ধরে এই জন্ড নামটি যখন এটা একটু সন্দেহজনক মনে হলো, তখন আমাদের তদন্ত সংস্থা এই বিষয়ে তো উদ্ঘাটন করতে গিয়ে দেখলো যে এই জন্ড আর কেউ নন, তিনি হচ্ছে মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। এদিকে চিফ প্রসিকিউটরের অনুরোধে ডিজিএফআই, র্যাব ও ডিবির গোপন বন্দিশালা পরিদর্শনে যাচ্ছেন ট্রাইব্যুনাল ১-এর ৩ বিচারক। এছাড়া জুলাই আন্দোলনে মুগ্ধ সহ ১১ জনকে হত্যা মামলার অভিযোগ গঠনের প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। আসামি পক্ষের শুনানি বৃহস্পতিবার। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। মঙ্গলবার সকালে রাজধানীর পল্টনে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার কথাও তুলে ধরেন রুহুল কবির রিজভী। বলেন, দেশে এই মুহূর্তে চক্রান্ত চলছে, তাই নেতাকর্মী সহ দেশের সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। শক্তি আপনাদের মধ্যে নিহিত আছে, যেমন পরমাণুর মধ্যে বিশাল চক্রান্ত ষড়যন্ত্র চারিদিক থেকে আসবে। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফফর কিভাবে আসতে পারল?
নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। কারা? আপনারা মনে করছেন যে আজকে হয়তো আপনার কিছু নাই, কিন্তু এই নায়ের এই শূন্যতায় একদিন আপনাদেরকে নানা কিছু দিয়ে ভরিয়ে দেবে। স্থানীয় নির্বাচনেও দায়িত্ব পালন করতে পারবে সেনাবাহিনী। এমপিওভুক্ত শিক্ষক ও ঋণ খেলাপিরা প্রার্থী হতে পারবেন না। নির্বাচন কমিশনের বৈঠক শেষে ব্রিফিংয়ে কথা জানান কমিশন সচিব আক্তার আহমেদ। বলেন, এসব সুপারিশের বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পর আচরণবিধি চূড়ান্ত করবে ইসি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধির খসড়া চূড়ান্তর পর এবার স্থানীয় সরকার আইন পরিবর্তনে হাত দিয়েছে নির্বাচন কমিশন। যদিও স্থানীয় সরকার নির্বাচনের আইন পরিবর্তন, পরিমার্জন কিংবা সংশোধনের এখতিয়ার কমিশনের নেই। নির্বাচনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে স্থানীয় সরকার আইন পরিবর্তনে কিছু প্রস্তাবনা সহ বিভিন্ন বিষয় নিয়ে কমিশনের 12তম সভা অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব সংবাদ সম্মেলনে জানান, আইন প্রয়োগকারীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করতে চায় ইসি। ঋণখেলাপি ও বন্ধকদাতার বিষয়েও কঠোর হওয়া সহ দ্বৈত নাগরিকত্ব থাকলে এবং এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না রাখতেও সুপারিশ করা হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থা সবগুলো আইনে এটা সেভাবে নাই, কাজে আমরা মনে করি যে সবগুলো আইনে এটা ইনক্লুড করা উচিত। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। বন্ধকদাতা এবং গ্যারান্টার, তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা, তাদেরকেও ঋণখেলাপি হিসেবে অযোগ্য করার একটা কথা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছে। সচিব জানান, সেপ্টেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ধরেই কাজ এগিয়ে নিচ্ছে ইসি। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর, তাহলে আমাদের ভোটার তালিকা চূড়ান্ত, আমাদের ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়। প্রস্তুতির ব্যাপারটা তো চলমান। আমরা যেমন বলেছি যে 31শে জুলাই পর্যন্ত যারা ভোটার নিবন্ধিত হবেন তাদের নিয়ে আমাদের এনআইডি সংশোধনের জটিলতা বিবেচনায় বেশ কিছু সুপারিশ উঠে আসে বৈঠকে। তো এই ডাটা কালেকশনটা কোন লেভেল পর্যন্ত নামানো যায়। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যাসহ স্পর্শকাতর মামলা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এদিকে মামলা জট কমাতে আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে 1 বছরে 45 লাখ মামলা থেকে 20 লাখে নামিয়ে আনার লক্ষ্য নেয়ার কথা জানান আইনমন্ত্রী। দেশের বিভিন্ন আদালতে বিচারাধীন মামলা প্রায় 45 লাখ। এর মধ্যে পারিবারিক আদালতে বিচারাধীন প্রায় 75,000 মামলা। দ্রুত বিচার নিশ্চিতে পারিবারিক আদালত প্রতিষ্ঠা হলেও 5 বছরেরও বেশি সময় ধরে নিষ্পত্তি হয়নি প্রায় 5,000 মামলা। এই দীর্ঘসূত্রতা হাজারো পরিবারকে আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে। এ অবস্থায় মামলা জট কমিয়ে বিচার প্রার্থীদের ভোগান্তি লাঘবে নির্দিষ্ট কিছু আইনের ক্ষেত্রে মামলা দায়েরের আগে লিগ্যাল এইডের আওতায় বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করে সরকার। পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ ও যৌতুক সহ 9টি আইনের বিরোধে আদালতে মামলার আগে পারস্পরিক সমঝোতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা করতে হবে। গত বছর সেপ্টেম্বরে 20 জেলায় চালু হওয়া এই কার্যক্রমের সাফল্যের পর নতুন করে পঞ্চগড়, টাঙ্গাইল সহ 10 জেলায় এ কার্যক্রমের উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বলেন, মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে 1 বছরের মধ্যে মামলা জট কমিয়ে আনা সম্ভব। আদালতগুলোকে অনুরোধ করব, মামলার বিচার প্রক্রিয়ায় যে প্রাথমিক স্টেজে যখন দেখবেন যে এই মামলা নেগোসিয়েশন করা সম্ভব, দুই পক্ষের আইনজীবীদের মাধ্যমে অথবা আমাদের জেলা লিগ্যাল এইডের আওতায় যে মিডিয়েটর আছে তাদের কাছে বিষয়টি রেফার করেন। পোস্ট ফাইলিং কেসগুলো যদি এখানে মিডিয়েট করতে পারে তাহলে আমরা বিশ্বাস করি আগামী 1 বছরে 4.5 মিলিয়ন যে মামলা আছে বলছি পেন্ডিং, সেটা আমরা 2 মিলিয়নে কমিয়ে আনতে পারবো। রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে সরকার উদ্যোগ নিলেও নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলা প্রত্যাহার করা হবে না বলে প্রশ্নের জবাবে জানান আইনমন্ত্রী। রাজনৈতিকভাবে তাকে সম্পৃক্ত করা হয়েছে, এই জিনিসটা এস্টাবলিশ করার জন্য তাকে প্রমাণ দিতে হবে। তবে এখানে 2টা ক্ষেত্রে আমরা এক্সেপশন করেছি। শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পলিটিক্যাল ফ্লেভার যতই থাক না কেন, রেপের মামলা,
তাকে আদালতের মাধ্যমে নির্দোষ প্রমাণ করতে হবে। কোনো মানুষ যেন মামলার ভোগান্তিতে না পড়েন এবং ন্যায় বিচার পান সেটি নিশ্চিত করতে চায় সরকার। ফরমালি প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও ঘিরে তীব্র বিতর্কে সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য ও জামাত নেতা গাজী নজরুল ইসলাম। ভিডিওতে থাকা তরুণীকে নিজের দ্বিতীয় স্ত্রী বলে দাবি করলেও এই এমপির সুপারিশ করা বায়োডাটায় ওই তরুণীকে অবিবাহিত উল্লেখ করা হয়েছে। এই ঘটনার প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে জামাত। একটি কক্ষে এক তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের এই এমপির ওই নারীর সঙ্গে অন্তরঙ্গ সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়তেই শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা। প্রথমে জামায়াত সংশ্লিষ্ট বিভিন্ন মহল ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করে। তবে কয়েক ঘন্টার মধ্যে ফেসবুক পোস্টে গাজী নজরুল ইসলাম জানান, ভিডিওটিতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সম্মতিতেই দ্বিতীয় বিয়ে করেছেন বলেও দাবি করেন তিনি। আমার স্বামী গাজী নজরুল ইসলাম শহীদ মরিয়মের সাথে বিবাহ হয়েছে। পরে আরেকটি ভিডিওতে ওই তরুণী প্রথম স্ত্রী এবং পরিবারের কয়েকজন সদস্য একই দাবি করেন। জানানো হয়, ভিডিওটি রাজধানীর মগবাজারে সংসদ সদস্যের ব্যবসায়িক কার্যালয়ে ধারণ করা হয়েছিল। তাদের ভাষ্য, পারিবারিক বিরোধের জেরে ভিডিওটি ফাঁস করা হয়েছে এবং এ ঘটনায় চাঁদাও আদায় করা হয়। এদিকে 17 জুন বিয়ের দাবি করা হলেও জামায়াতের এই এমপির 22 জুন চাকরির জন্য সুপারিশ করা ওই তরুণীর জীবন বৃত্তান্তে অবিবাহিত উল্লেখ করা নিয়ে চলছে বিতর্ক। নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত তথ্য জনসম্মুখে তুলে ধরার দাবি এলাকাবাসীর। একজন এমপি হিসেবে তাদের সামাজিক অবক্ষয় এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক। এর একটা প্রভাব আসলে যারা উঠতি বয়সী ছেলেমেয়ে, বিশেষ করে টিনেজার, তাদের মধ্যে পড়ে এবং এটা সামাজিক একটা নেতিবাচক প্রভাব তো সুদূর প্রসারী। এদিকে ভাইরাল ভিডিওটি নিয়ে বিব্রতকর পরিস্থিতির কথা স্বীকার করে স্থানীয় জামায়াত নেতা জানান, দলীয়ভাবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। আমরা ওনার সাথে কথা বলি, যোগাযোগ করি, উনি এটা আমাদেরকে জানিয়েছেন যে এটি তার বৈবাহিক সূত্রের মাধ্যমে দ্বিতীয় স্ত্রী। এদিকে জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের এই ঘটনায় প্রকৃত তথ্য উপাত্ত সংগ্রহ করে সাংগঠনিক নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে দলটির কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেল। ওমর ফারুক, সময় সংবাদ। সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে তৈরি হয়েছে বিভ্রান্তি। কাবিননামায় এবং এমপির লিখিত বক্তব্যে বিয়ের তারিখ 17 জুন 2026 উল্লেখ থাকলেও বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত কাজের সাক্ষাৎকারে ভিন্ন তথ্য উঠে এসেছে। মোবাইল কথোপকথনের ওই সাক্ষাৎকারে বিয়ের কাজী বাকিউল্লাহ জানান, 21 জুলাই কাবিননামায় স্বাক্ষর করেছেন পাত্র গাজী নজরুল ইসলাম। এদিকে বিয়ের তারিখ 17 জুন উল্লেখ করার পরেও ওই তরুণী মরিয়ম খাতুন এবং গাজী নজরুল ইসলামকে নিয়ে ভিডিও ধারণের সময় স্ত্রী হিসেবে পরিচয় না দেয়া এবং এভাবে একজন তরুণীকে কোনো একটি রুমে নিয়ে আসার জন্য ক্ষমা চাওয়াও বিয়ের কাবিননামাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন অনেকেই। বিভিন্ন গণমাধ্যমের দাবি, কোথায় বিয়ে সম্পন্ন হয়েছে তা জানেন না কাজী নিজেও। নিজ মুখে স্বীকার করেছেন, কাবিননামা তৈরির দিন পাত্রপাত্রী কেউ না আসলেও কয়েকজন সাক্ষী এসে সাক্ষ্য দিয়ে যাওয়ার কথা। এদিকে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সাতক্ষীরা ৪ আসনের এমপি গাজী নজরুল ইসলামের সুপারিশকৃত তরুণী মরিয়ম খাতুনের একটি বায়োডাটা। 22 জুন তারিখের ওই বায়োডাটায় তরুণী নিজেকে অবিবাহিত বলেই দাবি করেছেন। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, 17 জুন বিয়ে হয়ে থাকলে 22 জুনের বায়োডাটায় তাকে অবিবাহিত দেখানো হলো কেন? স্বামী পরিচয় দিলেও কেন ওই বায়োডাটাতে অবিবাহিত পরিচয় দেয়া মরিয়ম খাতুনের চাকরির জন্য সুপারিশ করেছেন গাজী নজরুল ইসলাম? মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। বিধ্বস্ত ভবনের সামনে শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। এদিকে ঘটনার বছর পার হলেও
আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন। এতে হতাশা প্রকাশ করেছেন স্বজনরা। ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসা ব্যয়ের তুলনায় অপ্রতুল বলেও অভিযোগ তাদের। 1 বছর পেরিয়েছে, তবুও উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সেই পোড়া ভবনের সামনে দাঁড়ালে থমকে যায় সময়। শোকের ভার কমেনি, বরং 21 জুলাই আবারও নতুন করে ফিরে আসে সেই বিভীষিকাময় দুপুর। 2025 সালের 21 জুলাই বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এতে অন্তত 36 জন নিহত হন, আহত হন শতাধিক। নিহতদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী। প্রাণ হারান বিমানটির পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামও। ঘটনার 1 বছর পরও শোক কাটিয়ে উঠতে পারেনি স্বজনরা। অনেক আহত শিক্ষার্থী এখনও চিকিৎসাধীন। পরিবারগুলোর অভিযোগ, ঘোষিত ক্ষতিপূরণ চিকিৎসার ব্যয়ের তুলনায় অপ্রতুল। অন্যদিকে সরকারের তরফ থেকেও উদ্যোগ পর্যাপ্ত নয়। ঘটনা তদন্ত প্রতিবেদন প্রকাশ না হওয়ায় স্বজনদের হতাশা আরও গভীর হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির প্রথম বার্ষিকীতে দুর্ঘটনায় নিহতদের শ্রদ্ধা জানায় স্কুলটির শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা। দুর্ঘটনায় বিধ্বস্ত ভবনের সামনে ফুলের শ্রদ্ধা, বিশেষ দোয়া ও মোনাজাতের পাশাপাশি প্রদর্শন করা হয় নিহতদের ছবি, বন্ধুদের লেখা স্মৃতিকথা সহ নানা বার্তা। মাহারিন চৌধুরী মিস, উনি ভিতর থেকে এই বাচ্চাগুলোকে পুশ করে বের করে দিয়েছে। যদিও ওই সময় আমি জানতাম না যে তার নিজের গায়েই সারা গায়ে আগুন ছিল। চোখের সামনে ওরা আগুনে দগ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারতেছি না। ওদেরকে ভোলার মতো আসলে আমাদের যাবে না। যারা ওইখানে ছিল প্রেজেন্ট, ওরা তো আর এই জিনিসটা ভুলেও দ্বিতীয়বার মনে করতে চাইবে না। নিহতদের স্মরণে উত্তরা সহ মাইলস্টোনের 16টি শাখায় দেয়া হয় একদিনের ছুটি। রিমো সিদ্দিক, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনের ঘটনায় আহতদের অনেকে বয়ে বেড়াচ্ছে সেই ভয়াবহ দুর্ঘটনার ক্ষত। আহতদের আরও উন্নত চিকিৎসা লাগলে সরকার তা নিশ্চিত করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। আর এই দুর্ঘটনা থেকে নেয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। শারিনা জাহান সায়রা এবং সাইবা জাহান সাইমা যমজ 2 বোন একই সঙ্গে একই ক্লাসে পড়ে উত্তরার মাইলস্টোন স্কুলে। 2025 সালের 21 জুলাই উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর আগুনে পুড়ে যায় 2 বোন। 1 বছর ধরে চলা চিকিৎসার পর এখনো তাদের বয়ে বেড়াতে হচ্ছে সেই ক্ষত আর ব্যথা। কবে তারা স্বাভাবিক জীবনে ফিরতে পারবে সেটিও অজানা। বাস্ট হওয়ার পরে যে তৈল ছিল প্লাস অন্যান্য আদার্স যেগুলো ওদের গায়ে আসে পড়ছে, পড়ার পরে ওদের পুরো ড্রেস আগুন ধরে গেছে। আগুন ধরার কারণে ওরা আর দৌড়াদৌড়ি করতেছিল, পুরো আগুন শরীর এবং ব্যাগে পুড়ে গেছে। মঙ্গলবার জাতীয় বার্ন ইনস্টিটিউটে মাইলস্টোন ট্র্যাজেডির স্মরণ সভার আয়োজন করেন চিকিৎসকরা। আহত শিক্ষার্থী, শিক্ষক, নিহত স্বজনরা স্মৃতিচারণ করেন সেদিনের বিভীষিকার। আমাকে আইসিইউতে কেন আনলে? এখানে তো তোমার অনেক টাকা খরচ হবে। আমি বলেছিলাম সমস্ত খরচ সরকার বহন করতেছে। আমি এমন একটা সন্তান হারিয়েছি যে এই কষ্টের মাঝে শুয়ে শুয়েও আমার কথা চিন্তা করেছে, আমাদের কথা চিন্তা করেছে। দুর্ঘটনার পর সে সময় দেশের চিকিৎসকদের পাশাপাশি যুক্ত হন যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন ও ভারত থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসক দল। তাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন 4 দেশের রাষ্ট্রদূত। এই ইনস্টিটিউটের যা স্টাফ আছে, কেউ সময় ওরা কি দিন দেখিনি, রাত দেখিনি, আর পুরো যাভাবে মানুষের প্রাণটা বাঁচতে পারে ওইটাই করেছে উনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাইলস্টোনের ঘটনায় আহতদের আরো উন্নত চিকিৎসা লাগলে সেটি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। আমাদের ডাক্তাররা নিষ্ঠার সাথে বার্ন ইউনিটে কাজ করে যাচ্ছেন। এরপরেও যদি আরো কিছু উন্নততর চিকিৎসারও প্রয়োজন হয়, আমাদের সরকার, আমরা পিছিয়ে থাকবো না। We must extend our hands of cooperation to help these affected persons or babies. স্মরণ সভায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান বলেন, এই দুর্ঘটনা থেকে নেওয়া অভিজ্ঞতা চিকিৎসকদের যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলায় সাহস যোগাবে। এই অভিজ্ঞতা আপনাদের সকলের প্রাণে, মনে যে দৃঢ়তার জন্ম দিয়েছে, পরবর্তীতে জীবনের যে কোনো সংকটময় মুহূর্তে সাহস দিবে এগিয়ে যাওয়ার, সাহস দিবে শ্রেষ্ঠত্ব অর্জনের, অনুপ্রেরণা দেবে অন্যের দুঃখের সাথী হওয়ার।
বিপদে সাহায্যের হাত বাড়ানোর। 21 জুলাই দিনটিকে বার্ন অ্যাওয়ারনেস ডে হিসেবে পালনের আহ্বান জানিয়েছেন চিকিৎসকেরা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে এখনও ক্ষতিপূরণ দিতে না পারাকে সরকারের ব্যর্থতা বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে শিগগিরই ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি। সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা জানান, সামাজিক মাধ্যমে অপতথ্য, গুজব রোধ এবং নারীদের সাইবার বুলিং ঠেকাতে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর পার হলেও এখনও ক্ষতিপূরণ পাননি সন্তান হারানো পরিবারগুলো। আহতদের দীর্ঘমেয়াদী চিকিৎসার খরচ বহনেও হিমশিম খাচ্ছেন অনেক বাবা মা। মর্মান্তিক দুর্ঘটনার 1 বছরেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে না পারার ব্যর্থতা স্বীকার করে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে দ্রুতই পদক্ষেপ নেওয়া হবে। দুর্ভাগ্যজনক যে একটা বর্ষপূর্তিতে এসে আমাদেরকে স্মরণ করতে হচ্ছে এই পরিবারগুলো ক্ষতিপূরণ পায়নি। আমাদেরও দায়িত্বে আসার 5 মাস হয়ে গেছে, এটা আমাদেরও খানিকটা ব্যর্থতা। নিশ্চয়ই ঘোষিত ক্ষতিপূরণ যেন পরিবারগুলোর কাছে পৌঁছে সেই ব্যাপারে অবশ্যই সরকার কাজ করবে, এটা আমি কনফার্ম করছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে, যদি সেটা হয় আমি ব্যক্তিগতভাবে তাকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে বলবো। মঙ্গলবার সচিবালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে উপদেষ্টা আরও জানান, সামাজিক মাধ্যমে মিথ্যা, গুজব ও সাইবার বুলিং ঠেকাতে আইনজীবীদের নিয়ে প্যানেল গঠন করা হয়েছে। সরকারের পাশাপাশি নাগরিকদের আইনি সুরক্ষায় কাজ করবে এই প্যানেল। সচেতনভাবে ডিসইনফরমেশন, মিসইনফরমেশন তৈরি করবেন না, ছড়াবেন না। সাইবার বুলিং বিশেষ করে নারীদের প্রতি এটা একটা মারাত্মক সহিংসতা। আমরা রাস্তায় শুধু নারীকে গায়ে হাত দিলে সহিংসতা হয়, এটা ভুল ধারণা। পৃথিবী বহু পাল্টে গেছে। অনলাইনেও যা করা হয় এগুলো মারাত্মক সহিংসতা নারীর প্রতি। এই সরকার কোনোভাবে এটা সহ্য করবে না। কোনো মন্ত্রী বা উপদেষ্টা পারফর্ম করতে না পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনবেন বলেও মন্তব্য করেন ডাক্তার জাহেদুর রহমান। কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রীর নির্দেশে বিমান ভাড়া 24,000 টাকা কমিয়ে 2027 সালের হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় সাধারণ প্যাকেজের খরচ পড়বে 5,13,648 টাকা। মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া, খাবার এবং সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। 2027 সালে হজ পালনের জন্য চলতি বছরের 1 জুলাই থেকেই প্রাথমিক নিবন্ধন শুরু হয়, আর নিবন্ধন শেষ হবে আগামী 24 সেপ্টেম্বর। এবার বাংলাদেশ থেকে প্রায় 1 লাখ মুসল্লি হজ পালনের সুযোগ পাবেন। আলহামদুলিল্লাহ। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে আগামী হজ মৌসুমের জন্য হজের নতুন প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী বলেন, সরকারি ব্যবস্থাপনায় 2টি প্যাকেজের মধ্যে সর্বনিম্ন হজ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে 5,05,648 টাকা। অপর প্যাকেজ 6,15,263 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া হজ এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে 5,13,648 টাকা। হজ প্যাকেজ একে এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হারাম শরীফের বহির্চত্বর হতে প্রায় 1000 থেকে 1400 মিটারের মধ্যে এবং মদিনায় মার্কাজি এরিয়ার আবাসন সুবিধা দেওয়া হবে এবং মিনা আরফায় সার্ভিস প্যাকেজ 3 ক্যাটাগরির সার্ভিস সহ মোয়াল্লাম কর্তৃক খাবার সরবরাহ করা হবে। হজ প্যাকেজ 2 এই প্যাকেজে হজযাত্রীদের মক্কায় হোটেল হারাম শরীফের বহির্চত্বর হতে 2 থেকে 3 কিলোমিটারের মধ্যে হবে। মদিনায় মার্কাজি এলাকার বাইরে মসজিদ নববী হতে 800 মিটারের মধ্যে আবাসনের ব্যবস্থা করা হবে। এদিকে হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে এবার 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। তবে সৌদি রিয়ালের মুদ্রা বিনিময় হার বেড়ে যাওয়া এবং খাবার ও সার্ভিস চার্জ প্যাকেজে যুক্ত হওয়ায় সার্বিক প্যাকেজ মূল্য কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয়। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। ভবিষ্যতে আরও বেশি দিতে হতে পারে, ওটা তো আমাদের হাতে নয়।
এটা ইন্টারন্যাশনাল। আর প্রতিটা খরচ কিন্তু বেড়ে যাচ্ছে সৌদি পর্যায়ে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের 15 মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এর আগে হজ ফ্লাইট শুরু হবে 8 এপ্রিল থেকে। ভিসার আবেদন করতে পারবেন। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জুলাইয়ের দিনলিপির খবর। জুলাইয়ের শেষ দিকে এসে আন্দোলন দমাতে একের পর এক কৌশল অবলম্বন করে আওয়ামী লীগ সরকার। গত বছরের এই দিনে কারফিউয়ের মধ্যে সারা দেশে অব্যাহত ছিল চিরুনি অভিযান। সমন্বয়ক, বিরোধী মতের রাজনৈতিক দলের নেতা কাউকেই ছাড় দেয়া হচ্ছিল না। 4 সমন্বয়কের খোঁজ না পেয়ে সরকারকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 24 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। অন্যদিকে সরকারের তরফ থেকে আন্দোলনকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টাও চলছিল নিরবচ্ছিন্নভাবে। কি ঘটেছিল রক্তিম জুলাইয়ের 22 তারিখ? বিস্তারিত থাকছে নাজমুস সালেহের প্রতিবেদনে। উত্তাল জুলাইয়ের এক একটা দিন ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। প্রতিটি মুহূর্তই যেন রাতের চেয়েও অন্ধকার। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। জুলাইয়ের 22 তারিখ তৃতীয় দিনের মতো দেশ জুড়ে চলছিল কারফিউ। সেদিন তড়িঘড়ি করে কোটা সংস্কার করে আদালতের নির্দেশ অনুযায়ী তৈরি করা প্রজ্ঞাপন অনুমোদন দেয় শেখ হাসিনা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন, আন্দোলন দমনের কৌশল হিসেবে প্রজ্ঞাপনকে ঢাল হিসেবে ব্যবহার করে স্বৈরাচার সরকার। তখন শুধু আন্দোলন কোটার মধ্যে সীমাবদ্ধ ছিল না, জনতার প্রত্যাশা অনুযায়ী আন্দোলন চালানোর সিদ্ধান্ত নেন তারা। ওই সময় তো কোটা আন্দোলন বা কোটার যে দাবি সেইটা প্রধান দাবি না, তখন সেইটা তো হয়ে গিয়েছিল যে শেখ হাসিনাকে ক্ষমা চাইতে হবে এবং শেখ হাসিনার মন্ত্রীদের পদত্যাগ করতে হবে। আমরা কোটা সংস্থান সুরাহান আপনি করলেন, বাট নদবা সুরাহাটাকে গুলির বিচারটাকে, দ্যাটস ওয়াই আন্দোলনটা হচ্ছে আপনাকে সামনের দিকে অগ্রসর হয়। 22 জুলাই আরও 13 জন নিহতের খোঁজ পাওয়া যায়। সব মিলিয়ে 6 দিনে নিহত হন 187 জন। শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে বিএনপি ও জামাত তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কিছু উস্কানিদাতা রয়েছে, তাদের নিজস্ব উদ্দেশ্য হাসিল করার জন্য এই ছাত্রদের ঢাল হিসেবে ব্যবহার করছে। বিপুল ধরপাকড় আর গুলির মুখেও ঢাকার কয়েকটি স্পট দখলে রাখে ছাত্র জনতা। যাত্রাবাড়িতে মাদ্রাসা শিক্ষার্থীদের সমন্বয় করেন ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের নেতারা। ক্যাম্পাস বন্ধ হওয়ার পর স্থানীয় পর্যায়ে প্রতিরোধ গড়ে তোলার নির্দেশনা দেওয়া হয়। যেখানে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ছাত্র শিবির পক্ষ থেকে আমরা আমাদের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট ভাইদেরকে এভাবে রিজনগুলো ভাগ করে দিয়েছিলাম। সাধারণ শিক্ষার্থীদেরকে মোবিলাইজড করে অ্যাকোমোডেট করে যারা আন্দোলন নিয়ে আসা যায় এভাবে মূলত করেছিলাম। একই সময়ে রাজধানীর রামপুরা বাড্ডা এলাকা হয়ে ওঠে আন্দোলনের আরেক দুর্গ। সেখানে ছাত্র জনতার আন্দোলন সমন্বয় সম্পর্কে জানাচ্ছিলেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। আমরা 22 তারিখে সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের নেতাকর্মীরা যে অঞ্চলে থাকুক না কেন এখন আনুষ্ঠানিকভাবে 4টা স্পটে ভাগ হয়ে আন্দোলন করবে। আমার যেহেতু বাসা এইদিকে রামপুরাতে ছিল, আমি আসলে বেশিরভাগ সময় পল্টন রামপুরাতে সব থেকে বেশি অবস্থান করেছি। 22 জুলাই যাত্রাবাড়ি পরিদর্শনে যান পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সেই সময়ে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান। আন্দোলনে পুলিশ হত্যার জন্য টাকা দিয়ে সন্ত্রাসী ভাড়া করা হয়েছে বলে মন্তব্য করেন তারা। জুলাই আন্দোলনের ভয়াবহ স্মৃতি ধারণ করে দাঁড়িয়ে আছে যাত্রাবাড়ি ফ্লাইওভার। মধ্য জুলাই থেকে প্রতিদিনই রক্ত ঝরেছে যাত্রাবাড়ি এলাকায়। বীর দর্পে লড়াই করে গেছে সেখানকার ছাত্র জনতা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচে বিশাল এলাকা জুড়ে অসংখ্য শহীদের স্মৃতিফলক সাক্ষ্য দিচ্ছে কতটা ভয়ঙ্কর ছিল উত্তাল জুলাইয়ের প্রতিটি দিন। অভ্যুত্থানের প্রতিটি পাতায় রক্তাক্ষরে লেখা থাকবে আন্দোলনের দুর্ভেদ্য ঘাঁটি যাত্রাবাড়ির নাম। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। হঠাৎই তীব্র আকার ধারণ করেছে গ্যাস সংকট। ফলে ভোগান্তিতে সব শ্রেণীর গ্রাহক। টান পড়ছে অনেকের জীবিকায়, কমছে শিল্প কারখানার উৎপাদন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে কারিগরি ত্রুটির কারণে এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বেড়েছে সংকট। কবে নাগাদ পরিস্থিতির উন্নতি হবে তাও জানাতে পারেনি কর্তৃপক্ষ। আহমেদ অন্তর ও প্রিন্স আরিফিনের ছবিতে ফারুক ভিয়া রবিনের রিপোর্ট।
আবারও বেড়েছে সংকটের তীব্রতা। গ্যাস পেতে অপেক্ষা ঘন্টার পর ঘন্টা। গত কয়েকদিন ধরে রাজধানীর বেশিরভাগ সিএনজি ফিলিং স্টেশনে দিনভর দেখা যাচ্ছে যানবাহনের এমন দীর্ঘ সারি। কোনোটিতে চাপ কম, আবার কোনো ফিলিং স্টেশনে ঝুলছে গ্যাস না থাকার নোটিশ। খুবই কষ্ট, এটা বইলে বোঝানোর মতো কিছু নাই। 2 ঘন্টা হয়ে গেছে আমি লাইনে দাঁড়ায় আছি, এর ভিতরে গ্যাস বন্ধ হয়ে গেছে। আমি এখন গ্যাস নিতে পারতেছি না, এখন কখন যে আসবে এর কোনো শিওর নাই। পরিস্থিতি একদম খুবই খারাপ। কালকে 2:30টার সময় সিরিয়াল লাগাইছি, গ্যাস পাইছি মাগরিবে আজানের সময় 6টার দিকে। 4.5 ঘন্টা এখানে চলে গেছে, আরো পাইতে লাগবে আর আধা ঘন্টা। প্রতিদিন যদি এরকম হয়, আমাদেরও তো একটা সংসার আছে, আমাদেরকার জীবন আছে, কষ্ট দুঃখ কার কাছে কমু? তীব্র সংকটে দিনের বড় একটি সময় চলে যাচ্ছে গ্যাস পেতে, তাই জীবিকায় টান পড়ছে অনেকের। 4 ঘন্টা গ্যাস পাইছি 131 টাকা। সিরিয়াল দিতেই আমার 1 টাকা গ্যাস চলে গেছে। আমি এখন ডিউটি করবো কি দিয়ে? আজকে তো হাফ বেলা শেষ, তাহলে আমি টাকাটা উঠাবো কি করে? আমার সংসার আছে। 6 ঘন্টা আমার নাই, মন চায় না আর গাড়ি চালাই। কি পরিমাণ অসহ্য, শুধু পেটের দেশ গাড়ি চালাচ্ছে শুধু ফ্যামিলির জন্য। সংকটে ভোগান্তি বেড়েছে আবাসিক গ্রাহকদের। কোনো রকমে জ্বলছে চুলা, তাই রান্না করতে হিমশিম অবস্থা। মাঝে মধ্যে একদম অপি হয়ে থাকে, মানে চুলাই জ্বরে না। বাইরে থেকে খাবার কিনে আনতেছে, এখন সকালে নাস্তা ঠিক মতো বানাইতে পারতেছে না। খুব কষ্ট গ্যাসের। আগে তো তাও একটু থাকতো, এখন আসেই না বলতে গেলে। গ্যাসের সংকটে কমছে শিল্প উৎপাদন, বিপাকে অন্যান্য গ্রাহকরাও। বর্তমানে দেশে 4000 মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে মিলছে মাত্র 2600 মিলিয়ন ঘনফুট গ্যাস। কর্তৃপক্ষ বলছে কারিগরি সমস্যায় এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ কমেছে 450 মিলিয়ন ঘনফুট, তাই বাড়ছে সংকট। আর এই অবস্থা চলতে পারে আরও কয়েকদিন। কারিগরি ত্রুটি হয়েছে, এই কারণে 450 কম থাকবে। এখন অ্যাকর্ডিংলি সব গ্রাহক কম পাবে গ্যাস। বিশেষজ্ঞরা বলছেন ব্যবস্থাপনায় ঘাটতি ও নিজস্ব সম্পদ অনুসন্ধানে ব্যর্থতার কারণেই সংকট পিছু ছাড়ছে না। মানুষের গ্যাস দিতে পারছে না, সে সমাধান কি মানুষ করবে? যারা কোম্পানি হয়ে বসে আছে, কোম্পানির সুবিধা ভোগ করছে, কোম্পানির কর্তৃত্ব ক্ষমতা সব নিয়ে বসে আছে, তাদের কর্তৃত্ব ক্ষমতা নেতৃত্ব কিসের প্রয়োজনে? কেন, যদি এইসব সমস্যার সমাধানে তাদের কোনো অবদান না থাকে? সংকটের টেকসই সমাধানে সিস্টেম লস কমানো ও দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গ্যাসের সংকটে সারা বছরই কম বেশি ভুগতে হয় গ্রাহকদের, তবে কখনো কখনো এ সংকট এতটাই তীব্র আকার ধারণ করে যা সামাল দেয়া বেশ কঠিন হয়ে পড়ে। আর এই অবস্থার টেকসই সমাধান চান গ্রাহকরা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গোপসাগরে সার্বক্ষণিক নজরদারি চালাতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বলছে সমুদ্রপথে চোরাচালান, মানব পাচার রোধ ও জলসীমায় অবৈধ মাছ আহরণ বন্ধে ভূমিকা রাখবে এই স্যাটেলাইট। সব প্রক্রিয়া শেষে 2028 সালের মাঝামাঝিতে মেরিটাইম স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণের আশা করছে সরকার। শুভ খানের রিপোর্ট। ৭১-এ রক্ত দিয়ে পাওয়া ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ আন্তর্জাতিক আদালতে লড়াই করেই আদায় করে বঙ্গোপসাগরের বিশাল এলাকার মালিকানা। ২০১৪ ও ২০১২ সাল আন্তর্জাতিক সালিসি আদালতের রায়ে প্রতিবেশী ভারত ও মিয়ানমারের সঙ্গে বিরোধ নিষ্পত্তির পর সাগরের বুকে ১,১৮,৮১৩ বর্গ কিলোমিটার এলাকা পায় বাংলাদেশ। তখন থেকেই সুনীল অর্থনীতির অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জোরালো দাবি ওঠে বিশেষজ্ঞ মহলে। কিন্তু মানচিত্রের অধিকার পেলেও সাগরের এই বিশাল এলাকায় এখনও নেই পর্যাপ্ত নজরদারি। কোস্টগার্ডের চোখ ফাঁকি দিয়ে এই জলসীমা দিয়ে চলছে মানব পাচার, চোরাচালান সহ নানা অপরাধ। সাগরের ৪০ মিটারের কম গভীরতায় বাণিজ্যিক ট্রলারের মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা থাকলেও তা কতটা মানা হচ্ছে তা দেখার জন্য কেউ নেই। এমন বাস্তবতায় নিজস্ব জলসীমার নিরাপত্তা নিশ্চিতে মহাকাশে মেরিটাইম স্যাটেলাইট পাঠানোর উদ্যোগ নিচ্ছে সরকার। বঙ্গোপসাগর ইজ ভাস্টলি আনমনিটরড। আপনার যদি কোনো মনিটরিং সিস্টেম না থাকে তাহলে তো কেউ এখান থেকে মাছ ধরে নিয়ে আসবে। বঙ্গোপসাগরে যে আমাদের রিসোর্স আছে, এই রিসোর্সটাকেও প্রপারলি ইউটিলাইজ করার জন্য, এই রিসোর্সটাকে সাস্টেনেবল করার জন্য উই নিড দিস কাইন্ড অফ সলিউশনস, এই যে স্যাটেলাইট বেসড সলিউশন। বিএসসিএল বলছে অক্টোবরের মধ্যে AIS 2.0 প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শেষ হবে, যেখানে স্যাটেলাইটের বাণিজ্যিক সম্ভাবনা ও আর্থসামাজিক প্রভাব বিশ্লেষণ করা হবে। চূড়ান্ত অনুমোদন পেলে স্যাটেলাইট নির্মাণে ভেন্ডর বা নির্মাতা প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। এই প্রকল্প বাস্তবায়নে কত টাকা খরচ হবে তা নির্ভর করবে স্যাটেলাইটের আয়ু ও কার্যকারিতার উপর। এই বছরের মধ্যে যদি একটা ডিসিশন নেওয়া যায় তাহলে মিনিমাম 18 মান্থস, জানুয়ারি 2027 থেকে ধরেন, ইফ এভরিথিং গোজ ওয়েল অ্যান্ড গোজ ভেরি ফাস্ট, তাহলে মিড 2028।
এর আগে 2018 সালের 11 মে দেশের প্রথম স্যাটেলাইট BS-1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। প্রায় 1.25 লাখ কোটি টাকা বাড়তি রাজস্ব আদায় করবে এনবিআর। আয়কর থেকে 50 আর ভ্যাট থেকে আদায় হবে 60,000 কোটি টাকা। নতুন ঋণ কর্মসূচি নিয়ে IMF এর সঙ্গে আলোচনায় এমন পরিকল্পনার কথা তুলে ধরেছে সংস্থাটি। বিশেষজ্ঞরা বলছেন, এনবিআর এর কার্যকর অটোমেশন ও কর ফাঁকি বন্ধ করা না গেলে অথরাই থেকে যাবে রাজস্ব আদায়ের লক্ষ্য। MS আরেফিনের রিপোর্ট। বিগত সরকারের নেয়া $470 কোটি ঋণ কর্মসূচির মাঝপথে এসে নতুন করে $450 থেকে $500 কোটি ঋণ নিয়ে IMF এর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বিএনপি সরকার। অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক সহ নতুন ঋণ কর্মসূচির জন্য IMF প্রতিনিধি দলের সফরের গুরুত্বপূর্ণ অংশ ছিল এনবিআর। সফরের দ্বিতীয় দিনেই এনবিআর এর উচ্চ পর্যায়ে একাধিক সভা করে IMF, যেখানে আয়কর ও মূল্য সংযোজন কর আদায়ে সংস্কারের অগ্রগতি জানতে চায় প্রতিনিধি দল। জোর দেওয়া হয় রাজস্ব আয় বাড়ানো সহ বিভিন্ন খাতে কর ব্যবস্থার পুনর্বিন্যাসে। জবাবে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানায় এনবিআর। সূত্র বলছে, নতুন করনীতি বাস্তবায়নের মাধ্যমে আয়কর থেকে অতিরিক্ত 30,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনার কথা জানায় এনবিআর। একই সঙ্গে বকেয়া আয়কর থেকে আরও 15,000 কোটি টাকা আদায় সহ শুধু আয়কর থেকেই প্রায় 50,000 কোটি টাকা বাড়তি আয়ের লক্ষ্য সংস্থাটির। লক্ষ্যমাত্রা পূরণের জন্য যারা করজালের আওতার বাইরে আছে, আইন অনুযায়ী তাদেরকে করদাতা হওয়া উচিত, তাদেরকে করজালে আনা, প্লাস যার যতটুকু কর দেওয়ার কথা উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্ট করা, উঠিয়ে আনা। একক ভ্যাট হার বাস্তবায়নে IMF এর চাপ থাকলেও চলতি অর্থ বছরের বাজেটে তা বাস্তবায়ন হয়নি। তবে নীতিগত ও প্রশাসনিক উদ্যোগ বাস্তবায়ন করে ভ্যাট আদায়ে গতি ফেরাতে চায় এনবিআর। পাশাপাশি বকেয়া আদায় সহ নানা উদ্যোগের মাধ্যমে এই খাত থেকে অতিরিক্ত প্রায় 60,000 কোটি টাকা আদায়ের পরিকল্পনা জানায় এনবিআর। রাজস্ব আদায়ে গতি বাড়াতে এনবিআর এর কাঙ্ক্ষিত অটোমেশন ও কর ফাঁকি বন্ধে মাঠ পর্যায়ে কঠোর নজরদারিতে জোর বিশেষজ্ঞদের। বাংলাদেশে যথেষ্ট রাজস্বের পটেনশিয়ালিটি রয়েছে, সেটি এখন আদায় করার দরকার আছে। এবারের বাজেটেও সেই লক্ষ্যমাত্রাগুলো ঘোষণা করা হয়েছে, কিভাবে তারা বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায় করবেন এবং করজালের বাইরে যারা রয়েছেন, কর ফাঁকি দিচ্ছেন, তাদেরকেও এটির ভিতরে আনার তাদের লক্ষ্য রয়েছে। চলতি অর্থ বছরে এনবিআর কে রাজস্ব আদায়ের লক্ষ্য দেওয়া হয়েছে 6,04,000 কোটি টাকা। সবশেষ অর্থ বছরে যা ছিল 5,99,000 কোটি টাকা। মে পর্যন্ত 11 মাসে আদায়ে ঘাটতি রয়েছে প্রায় 1 লাখ কোটি টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। বগুড়ার গাবতলীর একটি এতিমখানার জেলা পরিষদের উন্নয়ন প্রকল্পের সরকারি অনুদানের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, ভুয়া কমিটি গঠন ও ব্যাংক হিসাব খুলে ওই অর্থ উত্তোলন করেছেন উপজেলা তাঁতি দল ও বিএনপির এক নেতাসহ কয়েকজন। এই ঘটনায় মাদ্রাসা কর্তৃপক্ষ থানা ও জেলা পরিষদে লিখিত অভিযোগ করেছেন। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আওয়ালের রিপোর্ট। অবকাঠামো উন্নয়নের জন্য 2025 সালে 21 আগস্ট জেলা পরিষদের সরকারি অনুদানের জন্য আবেদন করে বগুড়া গাবতলীর সরডিয়া পূর্বপাড়া হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা কর্তৃপক্ষ। চলতি অর্থ বছরে ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতায় 168 নম্বর প্রকল্পে এতিমখানাটির জন্য 2 লাখ টাকা বরাদ্দ দেয় জেলা পরিষদ। তবে অভিযোগ উঠেছে, মাদ্রাসা ও এতিমখানার সঙ্গে কোনো সম্পৃক্ততা না থাকা সত্ত্বেও গাবতলী উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক দৌলতজামান খান 2025 সালের 11 ডিসেম্বর একটি ভুয়া প্রকল্প বাস্তবায়ন কমিটি গঠন করেন। ওই কমিটিতে নিজেকে সভাপতি ও সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে সাধারণ সম্পাদক দেখিয়ে শহরের রূপালী ব্যাংকের মহিলা শাখায় একটি ব্যাংক হিসাব খুলে বরাদ্দের টাকা উত্তোলনের আবেদন করেন। পরে গত বছরের 22 ডিসেম্বর ওই হিসেবের মাধ্যমে বরাদ্দের প্রথম কিস্তির 1 লাখ টাকা তুলে নেওয়া হয়। দীর্ঘ সময় পার হলেও বরাদ্দের টাকা না পেয়ে খোঁজ নিতে গিয়ে এতিমখানার প্রকৃত কর্তৃপক্ষের সামনে আসে পুরো জালিয়াতির ঘটনা। পরে সদর থানা ও জেলা পরিষদের প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করা হলে গত 6 জুলাই উভয় পক্ষকে নিয়ে শুনানি হয়। শুনানিতে অভিযুক্তরা জালিয়াতির বিষয়টি স্বীকার করে 3 কার্য দিবসের মধ্যে উত্তোলন করা টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। কিন্তু সেই প্রতিশ্রুতি 2 সপ্তাহেরও বেশি সময় পেরিয়ে গেলেও টাকা ফেরত বা জড়িতদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ইতিমদের টাকা মারে খাবে এভাবে প্রতারণা করে, এটা আমরা আশা করি না, এটা একটা জালিয়াতি। আমাদের বৈধ কমিটি বাদ রেখে অন্য আরেকটা কমিটি করে সেই কমিটি প্রকল্প কমিটি করছে এবং আমাদের প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলছে। খুলে তারা
আমাদের প্রকল্পের প্রথম কিস্তির টাকা উত্তোলন করছে এবং দ্বিতীয় কিস্তির আবেদন করছে। এদিকে জালিয়াতির বিষয়টি স্বীকার করে উপজেলা তাই দলের সাধারণ সম্পাদকের দায় দেন আরেক বিএনপি নেতা শাহাদত খান সাগরের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেন সাগর। এটা অ্যাডহক কমিটি করে এই টাকা উত্তোলন করে কাজ করা হয়েছে। এমপি থেকে আবেদন করা হয়েছিল, আমরা করছিলাম, সে ডিসি অফিস থেকে সাগরে পাশ করে নিচ্ছে। আমি এই কমিটির সাথে কোনো সংশ্লিষ্ট জড়িতও নাই এবং সদস্যও নয়, আমি কিছু জানি না। এদিকে দোষ প্রমাণের সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা তাঁতি দলের সভাপতি। সাংগঠনিক ব্যবস্থা নেব যদি জেলা পরিষদ মনে করেন যে বলে যে হ্যাঁ এটা দুর্নীতি হচ্ছে, জেলা প্রশাসক জেলা পরিষদের প্রশাসক যদি আমাদেরকে বলে। জেলা পরিষদের প্রশাসক দাবি করেন উভয় পক্ষকে ডেকে বিষয়টি সমাধান করা হয়েছে, আর পুলিশ বলছে তদন্ত চলছে। আমি 12 ঘন্টার মধ্যে উভয় গ্রুপকে এখানে নিয়ে এসেছি, নিয়ে এসে তাদের কথাবার্তা শুনে সামান্য কিছু মনে হয়েছে যে একটু সমস্যা রয়েছে। উভয় পক্ষের সম্মতিতে সেটা আমরা মীমাংসা করে দিয়েছি। বর্তমানে বিষয়টা তদন্তে আমরা চলমান আছে, পরবর্তীতে তদন্ত শেষে আমরা বিস্তারিত বলতে পারবো। এতিম শিশু আর দরিদ্র মেয়েদের ধর্মীয় নৈতিক শিক্ষার আলো ছড়িয়ে দিতে 2007 সালে গাবতলী উপজেলার সরটিয়া পূর্বপাড়ায় প্রতিষ্ঠিত হয় হযরত ফাতেমাতুজ জোহরা রহমতুল্লাহ আনহু মাদ্রাসা ও এতিমখানা। প্রতিষ্ঠাতা আক্তার হোসেন খান মোহনের মৃত্যুর পর তার স্ত্রী শারমিন সুলতানার নেতৃত্বে 11 সদস্যের একটি পরিচালনা কমিটি প্রতিষ্ঠানটি পরিচালনা করছে। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, বেশিরভাগ কক্ষ তালাবদ্ধ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা পলাতক থাকায় রাজশাহীর অধিকাংশ গ্রাম আদালত এখন নিষ্ক্রিয়। মাত্র 10 টাকা ফি দিয়ে নির্দিষ্ট ফর্মে লিখিত অভিযোগ জমা দিয়ে সুষ্ঠু বিচার পেলেও এখন বঞ্চিত ভুক্তভোগীরা। হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদনে। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এলাকা ছেড়ে পালিয়ে যান অধিকাংশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বাররা। এতে অচল হয়ে পড়ে ইউনিয়ন পরিষদগুলোর সার্বিক উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম। ফলে রাজশাহী জেলার 9টি উপজেলার 71টি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের কার্যক্রমও অনেকটা স্থবির হয়ে পড়েছে। গ্রাম আদালতের এজলাসে ধুলার স্তূপ, চেয়ারগুলো সাজিয়ে রাখা হয়েছে একটা আরেকটার উপর। বেশিরভাগ কক্ষ রয়েছে তালাবদ্ধ অবস্থায়। ছোটখাটো দেওয়ানি, ফৌজদারি ও সামাজিক বিরোধ নিষ্পত্তির যে আইনি সুবিধা পেতেন গ্রামবাসী, এখন তা নিষ্ক্রিয়। ফলে বাধ্য হয়ে বিচার প্রার্থীদের আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এতে বাড়ছে মামলার জট। গ্রাম আদালত এখন ধ্বংস হয়ে গেছে। চেয়ারম্যানের দায়িত্ব একজন ভালো জানিয়ালা মানুষ হলেই হবে। কোর্টে যদি যায় তাহলে অবশ্যই অনেক ঝামেলা পোহাতে হয়। এখানে অল্প খরচে এখানে কাজটা সমাধান করা যায়। প্রায় প্রতিটি ইউনিয়ন পরিষদে মেম্বারদের মধ্যে থেকে একজনকে প্যানেল চেয়ারম্যান অথবা একজন সরকারি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়ে পরিষদের কার্যক্রম চালানো হচ্ছে। চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানদের ভাষ্য, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে গ্রাম আদালতে জমা পড়া অভিযোগের বিচার কাজ করছেন তারা। আমি যখন না থাকি আমাদের প্যানেল চেয়ারম্যান অনেক সুন্দর বিচার করে। আমাদের যে ওয়ার্ডে আমাদের মামলা থাকে সে ওয়ার্ডের আমাদের 2টা প্রতিনিধি নেই, সে ওয়ার্ডের মেম্বার এবং মহিলা মেম্বার থাকে। এই লোকটা আচরণ হচ্ছে ডেট যখন দিব দিনের আগে রাত্রে আসবে, আয়সা বলবে ভাই আমার ওই পাশে যা লাগবে না, শরীর খারাপ, একটা ডেট দেয়। বাদী পক্ষ এসে অভিযোগ দেয়, অভিযোগ দেওয়ার পর আমরা নোটিশ করি। নোটিশের মাধ্যমে বিবাদী যদি আসে তাহলে আমরা সেক্ষেত্রে বসে এটা বিচার হোক আর ফাইসালাই হোক আমরা করে দিই। এদিকে উপজেলা প্রশাসন জানায়, গ্রাম আদালতের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় এই জন্য প্যানেল চেয়ারম্যানদের নিয়ে সভা সেমিনারের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেয়া হচ্ছে। আমরা প্রত্যেকটা গ্রামে গিয়ে চেষ্টা করেছি যে গ্রাম আদালতের সার্বিক কার্যক্রম সম্পর্কে সকলকে সচেতন করার জন্য ভিডিও প্রদর্শনী করেছি। গ্রাম আদালতকে গতিশীল করার জন্য বিভিন্নভাবে প্যানেল চেয়ারম্যান, মেম্বার, সচিব যারা সরাসরিভাবে কাজ করেন তাদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়। জেলায় মোট 71 জন ইউপি চেয়ারম্যান, সাধারণ মেম্বার 639 জন ও সংরক্ষিত মহিলা মেম্বার 213 জন। গ্রাম আদালতের আইন অনুযায়ী ফৌজদারি অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ 3 লাখ টাকা জরিমানা করার বিধান রয়েছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের। গত 1 মাসে 71টি ইউনিয়ন পরিষদে অভিযোগ জমা পড়েছে প্রায় 1200টি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। ঘোরে না কলের চাকা, উৎপাদন হয় না চিনির একটি দানাও, তারপরও সরকারের খরচ প্রায় 13.5 কোটি টাকা। আখমারায় স্থগিত ঘোষণার পর কেটে গেছে 5.5 বছরেরও বেশি সময়।
এই সময়কালে কর্মকর্তা কর্মচারীদের বেতন সহ বিভিন্ন খাতে থেমে নেই খরচের খাতা। রংপুর চিনিকল নিয়ে হেদায়েতুল ইসলাম বাবুর 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদন আজ থাকছে দ্বিতীয় পর্ব। ক্যামেরায় ছিলেন সোহেল রানা। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল বন্ধ ঘোষণার পর পুরোপুরি বন্ধ হয়ে যায় আয়ের খাত, কিন্তু খরচের খাতায় ব্যয়ের তালিকাটা দীর্ঘ হচ্ছে ক্রমেই। হিসাবের খাতা বলছে প্রতি মাসে প্রায় 20 লাখ টাকা করে গত 67 মাসে কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা সহ বিভিন্ন খাতে সরকারের খরচ প্রায় 13.5 কোটি টাকা। শুধু এই 20 লাখ টাকাই নয়, প্রায় এখানে কোটি কোটি টাকার যন্ত্রাংশ এখানে ধ্বংস হয়ে যাচ্ছে। 60-70 কোটি টাকা খরচ করলেই মিলটা চালু করা সম্ভব, কারণ মিলে সবকিছু রেডি আছে। এই ব্যয় বহনের পাশাপাশি দীর্ঘদিন ধরে রোদ বৃষ্টিতে ফেলে রাখায় মূল্যবান যানবাহন ও মেশিনারিজের রাষ্ট্রীয় সম্পদের মূল্য কমছে ক্রমাগত। বন্ধ চিনিকলের নষ্ট হতে থাকা সম্পদ আর হারিয়ে যাওয়া কর্মসংস্থানের হিসাবটা যোগ করলে আরো বাড়বে ক্ষতির পরিমাণ। সচেতন নাগরিকদের কাছে বড় প্রশ্ন, উৎপাদনে না থাকলেও যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে এখানে, তার বিনিময়ে কি পাচ্ছে রাষ্ট্র? হয় আপনি রংপুর চিনিকলকে নতুন করে চালু করার ব্যবস্থা করুন, অথবা এটি অন্য কোনো শিল্প কারখানায় ডাইভার্ট করা যায় কিনা সেটিও করা যায় কিনা, এটি আমি সরকারের কাছে অনুরোধ করব। আমি শুনেছি যে এখানে যে চিনি কলটি রয়েছে এটি চালুর উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। নিশ্চয়ই এটি একটা ইতিবাচক দিক বয়ে নিয়ে আসবে। অর্থনীতির ভাষায় বন্ধ শিল্প কারখানার ক্ষেত্রে বেতন ভাতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যয় বহনের মতো সরাসরি ক্ষতির সঙ্গে কর্মহীন শ্রমিক, কর্মচারী ও কৃষকের আয় কমে যাওয়া এবং স্থানীয় বাজারের গতি হারিয়ে সৃষ্টি হয় পরোক্ষ ক্ষতি। কেননা চিনিকল বন্ধ থাকায় কাজ হারিয়েছে হাজারো শ্রমিক কর্মচারী, বন্ধ হয়েছে পরোক্ষভাবে মিলের সঙ্গে জড়িত অন্তত 20,000 মানুষের আয়ের পথ। মোটামুটি 70-80 কোটি টাকা হলে আমাদের এই মিলটাকে রানিংয়ে নেওয়া যাবে এবং এতে 1000 লোকের কর্মসংস্থান হবে, পাশাপাশি এই এলাকার 20,000 মানুষের অর্থনৈতিক মুক্তি হবে, কাজের ব্যবস্থা হবে। আমরা এখনো সংগ্রাম করে যাচ্ছি। যদি এক্সিস্টিং টেকনোলজি এবং এক্সিস্টিং যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, যে মানে সুগার কেনের মাধ্যমে যদি 100% এটা হয়, তাহলে আমরা আশা করছি সেকেন্ড ফেজে এটা হবে। 2020 সালের ডিসেম্বরে রংপুর চিনিকল সহ বেশ কয়েকটি চিনিকল বন্ধ করে তৎকালীন সরকার। পরবর্তীতে 3 পর্বে চালুর জন্য অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নিলেও তা আর কার্যকর হয়নি। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। চলতি সপ্তাহে টানা বৃষ্টিতে নওগাঁয় প্রায় 5,000 হেক্টর জমির রোপা সহ বিভিন্ন ফসল পানিতে তলিয়ে গেছে। জলাবদ্ধতা কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির ক্ষতচিহ্ন। ফসল নষ্ট হওয়ায় দিশেহারা চাষিরা। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এবার রকি রিপোর্ট। বিস্তৃত মাঠ তলিয়ে আছে পানিতে, অথচ 2 সপ্তাহ আগেও এসব জমিতে ধানের চারা রোপণ করেছিলেন কৃষক। টানা 1 সপ্তাহের বৃষ্টিতে নওগাঁর বিভিন্ন ফসলের ক্ষেতে এখন জলাবদ্ধতা, নষ্ট হয়ে গেছে রোপণ করা ধান সহ বিভিন্ন রবি ফসল। জেলা কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে 60,000 হেক্টর জমিতে রোপা আউশের আবাদ হয়েছে। চলতি সপ্তাহের অবিরাম বর্ষণে 4,700 হেক্টর জমি রোপা আউশ সহ নষ্ট হয়েছে রবি ফসলও। তবে এসব এলাকার পানি নেমে যাওয়ায় নতুন করে স্বপ্ন বুনছেন চাষিরা। কৃষি বিভাগের তথ্যমতে চলতি মৌসুমে জেলার 60,000 হেক্টর জমিতে রোপা আউশ আবাদ করা হয়েছে। বৃষ্টিতে প্রায় 4,700 হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল নষ্ট হয়েছে। তবে যেসব এলাকায় পানি নেমে যাচ্ছে সেখানে আবারও আবাদ শুরু করার কথা জানান কৃষক। পানি নামে গেছে, আবার আমরা নতুন করে প্রস্তুতি নিচ্ছি। জমি জমা করতে প্রচুর খরচ, সরকার যদি কিছু সহায়তা করে তাহলে সুবিধা হতো। প্রতি বছর পরে বৃষ্টি হয়, এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে মোটামুটি আমি ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুত প্রণোদনা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। বেশ কিছু আমার তালিকা করা হয়েছে এবং আমাদের যে সামনে যে প্রণোদনা আছে, যে কিছু বীজের সহায়তা আছে আমাদের, সেই বীজের সহায়তার মধ্যে আমরা অনেকে ইতিমধ্যে আমরা ইনক্লুড করে ফেলেছি। নওগাঁয় 1,96,000 হেক্টর জমিতে রোপা আমন ও 31,000 হেক্টর জমিতে অন্যান্য ফসল চাষাবাদের নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। চলতি মৌসুমে নাটোরে বেড়েছে পাট চাষ। খাল বিলে পাট চাক দেয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। মৌসুমের শুরুতে ভালো দাম মিললেও সরবরাহ বাড়লে বাজারে সিন্ডিকেটের দৌরাত্মে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার শঙ্কা চাষিদের।
আল মামুনের পাঠানো তথ্য ও রোকনুজ্জামানের ছবিতে রিপোর্ট। কয়েক সপ্তাহের বৃষ্টিপাতে পানিতে টইটুম্বুর খাল বিল সহ অন্যান্য জলাশয়। অর্থকারী ফসল পাট জাগ দেওয়ায় ব্যস্ত সময় পার করছেন কৃষক। বিঘা প্রতি উৎপাদন হচ্ছে ৮ থেকে ১০ মণ, খরচ হচ্ছে সর্বোচ্চ ২০,০০০ টাকা পর্যন্ত। স্থায়ী হাটবাজারে প্রতিমণ পাট বিক্রি হচ্ছে ৪,৪০০ টাকায়। পাটের সঙ্গে বিক্রি হচ্ছে পাটকাঠিও। মৌসুমের শুরুতে বিঘা প্রতি পাট চাষে ২০ থেকে ২৫,০০০ টাকা লাভ করছেন কৃষক। বিঘাতে ৮ মণ করে পাট আছে, আবার দামেও ভালো, তার কমে ৪,০০০, ৪২০০, ৪৩০০ এরকম বাজার। সরকার যদি এক্সপোর্টটা খুলে দিত তাহলে পাটের বাজার সামান্য পর্যায়ে থাকতো। তবে মৌসুমের মাঝামাঝি সরবরাহ বাড়লে সিন্ডিকেটের কারসাজিতে বাজারে পাটের দাম কমে যাওয়ার শঙ্কা করছেন কৃষক। বর্তমানে যে বাজারটা আছে এর নিচে নামলে আমরা বিপদের সম্মুখীন হতে পাট আবাদটা আমরা করতে পারবো না। যাতে এটা সিন্ডিকেট না হয়, সরকারের কাছে একটা কঠোর আবেদন আমাদের। চলতি মৌসুমে নাটোরে প্রায় ৮০,০০০ মেট্রিক টন পাট উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। গত বছরের চেয়ে আমাদের এবছর পাটের আবাদ প্রায় ৫,০০০ হেক্টর বেশি হয়েছে। যদি আমরা এই পাটের বাজার মূল্য বা পাটের যে ফলন হচ্ছে সেটা হিসাব করি, তাহলে আমাদের কিন্তু প্রায় ১,০০০ কোটি টাকার পাট এবং পাটখড়ি মিলিয়ে কৃষকের একটা অর্জন হবে। গত বছর জেলায় ৩০,৮৮০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে, আর চলতি মৌসুমে ৩৫,০৬৬ হেক্টর জমিতে পাট চাষ করা হয়েছে। সময় সংবাদ, নাটোর। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে যুক্ত হবেন সাবরিনা মজুমদার। আলিশা, ধন্যবাদ আপনাকে। দুজন চিকিৎসকের মধ্যে কর্মরত মাত্র একজন, পাশাপাশি অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় ২ বছর ধরে অপারেশন বন্ধ রয়েছে জয়পুরহাট মা ও শিশু কল্যাণ কেন্দ্রে। এছাড়া চাহিদা মতো ওষুধ না পাওয়ার অভিযোগ রোগী ও স্বজনদের। তবে সংশ্লিষ্টরা বলছেন জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। মা ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় ১৯৭৯ সালে জয়পুরহাটের ধানমন্ডি এলাকায় নির্মাণ করা হয় সরকারি মা ও শিশু কল্যাণ কেন্দ্র। স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠানটি মাতৃমঙ্গল হাসপাতাল নামে পরিচিত। একসময় প্রসূতিদের ভালো সেবার জন্য স্থানীয়দের ভরসার জায়গা ছিল এই হাসপাতাল। তবে বর্তমানে চিত্র ভিন্ন। বর্তমানে হাসপাতালটিতে অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ সহ প্রয়োজনীয় জনবল না থাকায় প্রায় ২ বছর ধরে বন্ধ রয়েছে সব ধরনের অপারেশন। ফলে জরুরি সিজারের কাজও হচ্ছে না। তবে চালু আছে স্বাভাবিক ডেলিভারির কাজ। অচল করে আছে অপারেশন থিয়েটার ও সংশ্লিষ্ট ওয়ার্ডগুলো। ঔষধের স্বল্পতার কারণে রোগীদের কিছু ওষুধ দিতে পারি, কিছু ওষুধ দিতে পারি না। এই প্রতিকূলতার মধ্যেও আমরা অনেক সেবা দিচ্ছি। আগেকার যেরকম আমাদের স্যালাইন সাপ্লাই ছিল, ওষুধপত্র সাপ্লাই ছিল, এখন তেমন নেই। প্রতিষ্ঠানটির একমাত্র অ্যাম্বুলেন্স ২ বছর ধরে গ্যারেজবন্দি। ২ জন চিকিৎসকের মধ্যে কর্মরত মাত্র একজন, নেই কোনো পরিচ্ছন্নতা কর্মীও। এছাড়াও চাহিদা মতো ওষুধ না পাওয়ারও অভিযোগ রোগী ও তাদের স্বজনদের। একটা অ্যাম্বুলেন্স এখানে মোটামুটি পরিত্যক্ত ভাবে পড়ে থাকার মতো, কারণ তেল সংকটে সেটা কিন্তু চলতেছে না। এখানে যদি সব ঔষধ পাতাম তাহলে আমাদের একটু সুবিধা হতো। কিছু ওষুধ আমাকে বাইরে থেকে নিয়ে লাগতেছে, আর এখানে কিছু ওষুধ পাচ্ছি। তবে সংশ্লিষ্টরা বলছেন জনবল নিয়োগের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমরা এই রোগীগুলোকে দেখছি, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ওষুধ সরবরাহ দিতে পারছি না। এখানে অ্যানাস্থেশিয়া ডাক্তার সাহেব না থাকার কারণে যে ইমার্জেন্সি অপারেশন করব, সিজারিয়ান অপারেশন, সেই সেবাটাতে আমরা বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের এই সার্বিক কাজের গুণগত মান বৃদ্ধির জন্য আমরা অ্যানেস্থেশিয়া প্লাস অ্যাম্বুলেন্সের তেলের বরাদ্দ প্লাস পরিচ্ছন্ন কর্মী স্থায়ী নিয়োগ দেওয়া একান্ত প্রয়োজন। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন হাসপাতালটিতে আন্তঃ ও বহির্বিভাগ মিলিয়ে গড়ে অন্তত ৩০০ রোগী চিকিৎসা সেবা নেন। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। চাঁপাইনবাবগঞ্জে ২.৫ বছর আগে শুরু হওয়া ১৭২ মিটার সেতুর বেশিরভাগ নির্মাণ শেষ হলেও প্রায় ৫ মাস ধরে বন্ধ অবশিষ্ট কাজ। এতে যথাসময়ে সেতুর নির্মাণ কাজ শেষ হওয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। কর্তৃপক্ষ বলছে ভূমি অধিগ্রহণ জটিলতা ও বর্ষার কারণে সাময়িকভাবে বন্ধ থাকলেও খুব দ্রুত শুরু হবে নির্মাণ কাজ। শাহজাহান আলীর ছবি ও জাহাঙ্গীর আলমের তথ্য নিয়ে রিপোর্ট। সেতুর বেশিরভাগ অংশের কাজ শেষ হলেও প্রায় ৫ মাস ধরে থেমে আছে অবশিষ্ট অংশের নির্মাণ।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার 3টি ইউনিয়নের মধ্যে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও জনদুর্ভোগ কমাতে 2023 সালের নভেম্বরে পাগলা নদীর উপর 172 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। প্রায় 30 কোটি টাকা ব্যয়ের সেতুটির ইতোমধ্যেই শেষ হয়েছে প্রায় 65% কাজ। তবে স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস আগে বন্ধ হয়ে যায় অবশিষ্ট অংশের নির্মাণ কাজ। স্থানীয়দের দাবি, দেখা যাচ্ছে না নির্মাণ সংশ্লিষ্টদের। এতে যথাসময়ে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেয়া নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এই বৃষ্টি যখন শুরু হয় তখন আমরা একটা আশার আলো দেখেছিলাম যে আমাদের ভোগান্তির দিনগুলো হয়তো শেষ হবে। এই ব্রিজটা হলে আমরা খুব ঝুঁকির ভিতরে আছি, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। দুটা গাড়ি ঢুকলে পরেও জাম লেগে যায়, যাওয়া আসা করতে পারে 2 ঘন্টা 3 ঘন্টা আপনার জাম ধরে থাকে। স্থানীয় প্রশাসন ও এলজিডির দাবি, ভূমি অধিগ্রহণ জটিলতা ও বর্ষার কারণে সাময়িকভাবে বন্ধ নির্মাণ কাজ। জানায় খুব দ্রুত শুরু হবে কাজ। দুই পাশে অ্যাপ্রোচের কাজ করার সুযোগ ছিল, কিন্তু যেহেতু এখন জমি সংক্রান্ত অধিগ্রহণের প্রক্রিয়াধীন, যেহেতু এটা এখনো সম্পন্ন করতে পারিনি আমরা, যার কারণে সেখানে ওই জায়গা সংক্রান্ত কিছু সমস্যা রয়েছে। আমরা জমি অধিগ্রহণ প্রক্রিয়াটা যদি সম্পন্ন করতে পারি তাহলে ইনশাআল্লাহ আশা করছি দ্রুত সময়ের মধ্যে আমরা অ্যাপ্রোচের কাজটাও সম্পন্ন করতে পারবো। আমরা আরো খোঁজ নিব যাতে এটা খুব দ্রুত করা যায় অধিগ্রহণটা, তাহলে হয়তো এই ব্রিজটা খুব দ্রুতই শেষ হবে। চলতি বছরের নভেম্বরে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। সামান্য বৃষ্টিতে সিরাজগঞ্জ পৌরসভার ডোবাপাড়া, ধানবান্দি, চর রায়পুর সহ বেশ কয়েকটি এলাকায় বছরের 6 মাসে জমে থাকে নোংরা আর ময়লা পানি। সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় বাসাবাড়ি সহ পুরো এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। এতে চরম দুর্ভোগে বাসিন্দারা। তবে সমস্যা সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছেন অমৃত সেন। এলাকা জুড়ে পানি, রাস্তাঘাট, বাসাবাড়ি সবকিছু তলিয়ে উঁচু স্থানে চুলা বসিয়ে রান্না করছেন বাসিন্দারা। দেখলে মনে হবে যেন কোনো নদী তীরবর্তী বন্যা কবলিত এলাকার দৃশ্য। সিরাজগঞ্জ পৌর এলাকার 10 নম্বর ওয়ার্ডের ডোবাপাড়া এলাকার চিত্র এটি। একই অবস্থা 9 নম্বর ওয়ার্ডেরও। বিশেষ করে ধানবান্দি, চর রায়পুর ও মাহমুদপুর এলাকাগুলোতে নিচু রাস্তা সঠিকভাবে ড্রেনেজ ব্যবস্থা গড়ে না ওঠায় সামান্য বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। ময়লা আর দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়ে চলাচল করতে হচ্ছে এলাকাবাসীকে। দীর্ঘদিন ধরে এমন অবস্থা থাকলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। দুনিয়ার পানি দিয়ে বোঝা থাকে, আমরা এই পানি নড়াচড়া করতে পারি না, বাচ্চা কাচ্চা স্কুলে যেতে পারে না। পানি খাওয়া দাওয়া ঘরের মধ্যে অসুবিধা, সাপ পোকামাকড় আসে, পাহাড়ার পানি টিউবওয়েলের পানি এক হয়ে যায়, আপে গা পচা বাড়ায়। প্রত্যেক বছরে 6 মাস করে পানি থাকে, রান্না বাড়ি করে খাইতে পারি না। তারপরেও অনেক পোকামাকড়ির সমস্যা, অনেক কিছু সমস্যা, রাস্তাঘাট একদম ডুবে যায়। একদিন যদি বৃষ্টি হয় আমরা মোটামুটি মাসখানিক ধরে এখানে মনে করেন এইভাবেই আমরা মনে করেন যে আটকে আছি। 6 মাস বইরে এইভাবে কষ্ট করা লাগে, এই কষ্ট তো আর কেউ দেখে না। পৌরসভা ট্যাক্স দেয়, খাজনা ট্যাক্স সব কিছু দেয়, কিন্তু আমরা এই আস্থার আমাদের হেরে দেয় না। তবে পৌরসভার যেসব এলাকায় জলাবদ্ধতা দেখা দেয় তা স্থায়ীভাবে সমাধানের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। তাৎক্ষণিকভাবে আমরা সেটা অস্থায়ী সমাধান করেছি এবং স্থায়ী সমাধানের জন্য আমরা পরিকল্পনা করেছি এবং আমরা টেন্ডারিংও গিয়েছি এবং আরও যা যা দরকার আমরা সেগুলো করব। সিরাজগঞ্জ পৌরসভার 15টি ওয়ার্ডে বাসিন্দা প্রায় 4.5 লাখ। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। দিন ও রাতে তাপমাত্রার তারতম্যের কারণে নওগাঁয় বেড়েছে শিশুদের ভাইরাসজনিত রোগের প্রকোপ। এতে সদর হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। এই বিষয়ে বিস্তারিত জানাতে নওগাঁ সদর হাসপাতালে আছেন রিপোর্টার এমআর রকি। সরাসরি যাচ্ছে তার কাছে। হাসপাতালে যারা আসছেন তাদের বেশিরভাগই জ্বর, সর্দি, নিউমোনিয়া এবং ডায়রিয়া। এক্ষেত্রে আসলে শিশুদের ভাইরাসজনিত রোগের প্রকোপে আমরা বেশি দেখছিলাম এবং এই রোগগুলো নিয়ে অতিরিক্ত এই হাসপাতালগুলোতে আসার কারণে এই মুহূর্তে কিন্তু অনেকটা শয্যা সংকট তৈরি হয়েছে। অনেকেই জায়গা পাচ্ছেন না, অনেকে মেঝেতে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসকরা যে বিষয়টি বলছেন যে চলতি সপ্তাহে আবহাওয়ার একটা তারতম্য তৈরি হয়েছে। বিশেষ করে একদিকে দিনে প্রচণ্ড ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে, বা রাতে সেই তাপমাত্রা কিন্তু দ্রুত নেমে যাচ্ছে। এরকম একটি বৈরী আবহাওয়ায় প্রভাব ফেলেছে জনজীবনে এবং বেশিরভাগ ক্ষেত্রেই এই অঞ্চলে বৃষ্টিপাত হয়েছিল কদিন আগে, বৃষ্টিপাতের একটি প্রভাব রয়েছে এবং আবহাওয়ার তারতম্য সব মিলে এই বৈরী আবহাওয়ার ধকলটা কিন্তু এই মুহূর্তে হাসপাতালগুলোতে প্রভাব আমরা লক্ষ্য করছি। এবং এক্ষেত্রে আসলে চিকিৎসকদের দিক থেকে যে বার্তাটি তারা জানান দিচ্ছেন যে আবহাওয়ার তারতম্যের কারণে সিজনাল যে অসুখগুলো হয়ে থাকে বা রোগগুলো যে প্রকোপ বেড়ে থাকে, এই জায়গায় আসলে কিছুটা সচেতনতার উপর তারা তাগিদ দিচ্ছেন এবং হাসপাতালে তাদের বাড়তি যে সেবা সেটিও তারা বাড়ানোর কথা বলেছে। কিন্তু হাসপাতালে এই মুহূর্তে
অতিরিক্ত রোগীর কারণে স্বাভাবিক যে ধারণ ক্ষমতা তার চেয়ে কিন্তু বেশিরভাগ রোগী কিন্তু এখন এই মুহূর্তে প্রত্যেকটা শুধু সদর হাসপাতাল নয়, আশপাশের যেসব তৃণমূল হাসপাতাল রয়েছে সব ক্ষেত্রে একই চিত্র আমরা দেখতে পাচ্ছিলাম। এবং শিশুদের ক্ষেত্রে রাতে ঘেমে যাওয়ার প্রবণতাটা বলছেন, রাতে কিন্তু দিনে এবং রাতের যে তারতম্য তৈরি হচ্ছে, শিশুদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি কম থাকার কারণে রোগগুলো তারা বেশিরভাগ দেখছেন। এবং এই মৌসুমে চলতি সপ্তাহের তাপমাত্রা দিনের বেলা কিন্তু আমরা যেটি দেখছিলাম যে দিনে প্রায় 32 বা 37 ডিগ্রি, আবার রাতে সেটি 25-26-এর ঘরে নেমে আসছে। হঠাৎ এরকম একটি ওঠানামা তাপমাত্রা নেমে এসেছে এবং এই রোগের যে বিষয়গুলো চিকিৎসকদের দিক থেকে তারা বলছেন যে শিশু এবং বয়স্কদের ক্ষেত্রে যে রোগগুলো হয়ে থাকে এই রোগগুলোর ক্ষেত্রে একটা বাড়তি সতর্কতা, বাড়তি তদারকি এবং এই সব মিলে কিন্তু সচেতনতার উপরই জোর দেওয়ার কথা বলেছে চিকিৎসকরা। এবং অতিরিক্ত রোগীর কারণে সেবা একদিকে যেমন হিমশিম খাচ্ছে, সেবা খাতগুলোকে আরও বাড়ানোর কথা এখানকার ভুক্তভোগীদের দিক থেকে জানানো হয়েছে। এই ছিল নওগাঁ সদর হাসপাতালের রোগবালাইয়ের খবর আমার কাছে। যুক্ত ছিলাম নওগাঁ থেকে। ফরিদপুরে 10টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে মধুখালী সদরের পেঁয়াজ বাজারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। সরকারি জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলার অভিযোগে 10টি ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের নির্দেশ দেন উপজেলা সহকারী কমিশনার প্রতীক দত্ত। জানানো হয়, অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি উদ্ধারে চলমান থাকবে কার্যক্রম। ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক যুবকের, আহত হয়েছেন 4 জন। মঙ্গলবার বিকালে সদরপুরের রব মাতব্বরের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে বসত ঘরের টিনের চালে। ঘরের চাল বিদ্যুতায়িত হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন ঘরে থাকা 5 জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মিলন মাতব্বরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় ফরিদপুর মেডিকেলে। কিশোরগঞ্জের রেলওয়ের প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জুল হাসের বিরুদ্ধে গেটম্যানদের করা মামলার প্রতিবাদ ও প্রকাশিত সংবাদ মিথ্যা দাবি করে মানববন্ধন হয়েছে। মঙ্গলবার বিকেলে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে মানববন্ধনে অংশ নেন কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার রেলওয়ের প্রকৌশল বিভাগের কর্মচারীরা। মানববন্ধন থেকে অবিলম্বে মামলা প্রত্যাহার ও বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়। প্রতি মাসের বেতন থেকে মাসোহারা দিতে রাজি না হওয়ায় চাকরি থেকে অব্যাহত দেওয়া হয় বলে অভিযোগ করে কিশোরগঞ্জ রেলওয়ে প্রকৌশল বিভাগের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ জুল হাসের বিরুদ্ধে গত 11 মে আদালতে একটি মামলা করেন অস্থায়ী গেটকিপার তৌফিকুর রহমান। একই বিভাগের হেডমিস্ত্রি উজ্জ্বল ও গেটকিপার সাদুকুরকেও এই মামলায় আসামি করা হয়। তবে কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে অংশ নেওয়ার বিষয়টি জানেন না বলে জানান ঢাকা বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ হাবিবুর রহমান। সিলেটে 1080টি ইয়াবাসহ 2 মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব 9। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে শাহপরান থানার খাদিমপাড়া এলাকার একটি দোকানে অভিযান চালায় তারা। এ সময় কারবারি নূর মিয়া ও মোহাম্মদ তানভীর হাসান অভিকে তল্লাশি করে 1080টি ইয়াবা উদ্ধার করে র্যাব। পরে গ্রেফতারকৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার আলামত সহ শাহপরান থানায় হস্তান্তর করা হয়। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে র্যাব। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে আটকের কয়েক ঘন্টা পর ছাড়া পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধী। মুক্তির পর শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায্য বলে উল্লেখ করেন প্রিয়াঙ্কা গান্ধী। এদিকে যন্তর মন্তরে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি। চলমান বিক্ষোভের মুখে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রী। মঙ্গলবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে কংগ্রেস। রাহুল গান্ধীর নেতৃত্বে ওই বিক্ষোভে মোদীর পদত্যাগ দাবি করা হয়। এ সময় রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা ও সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সহ বিরোধী জোটের একাধিক নেতাকে আটক করে দিল্লি পুলিশ। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আহত হন রাহুল গান্ধী। এর আগে শিক্ষার্থীদের ওপর লাঠি চার্জের তীব্র সমালোচনা করেন বিরোধীরা। বল প্রয়োগের ঘটনায় নরেন্দ্র মোদীকে ক্ষমা চাওয়ার আহ্বান জানান রাহুল।
ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায় কয়েক ঘন্টা আটকে রাখার পর কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীকে ছেড়ে দেয় দিল্লি পুলিশ। আটকের পর কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী দিল্লির মন্দির মার্গ থানায় যান প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করতে। অন্যদিকে রাহুল গান্ধীকে ছত্রসাল স্টেডিয়ামে রাখা হয় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। মুক্তির পর প্রিয়াঙ্কা গান্ধী বলেন, শিক্ষার্থীদের দাবি সম্পূর্ণ ন্যায্য। গণতন্ত্রের শান্তিপূর্ণ প্রতিবাদ করা প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার। মঙ্গলবার সকাল থেকেই দিল্লির যন্তর মন্তরে অবস্থান নেয় ককরোচ জনতা পার্টির সমর্থকরা। সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষ। ভেঙে ফেলা মঞ্চ আবারও নতুন করে প্রস্তুত করা হয়। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বিক্ষোভকারীরা। ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন তারকারাও। আন্দোলনকারীদের ওপর পুলিশের দমন পীড়নেরও সমালোচনা করেছেন তারা। আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান তাদের। এদিকে বিক্ষোভের মুখে প্রথমবারের মতো মুখ খুলেছেন নরেন্দ্র মোদী। প্রশ্ন ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং স্বচ্ছ ও নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। প্রশ্ন ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির আন্দোলনের সমর্থন দিয়ে গেল মাসের শেষে যন্তর মন্তরে অনশন শুরু করেন জলবায়ু কর্মী সোনম ওয়াংচুক। সোমবার পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভের ডাক দেয় সংগঠনটি। বিক্ষোভের এক পর্যায়ে শিক্ষার্থীদের ওপর চড়াও হয় পুলিশ। এই ঘটনায় দেশ জুড়ে সমালোচনার মুখে পড়েছে বিজেপি সরকার। রাইসা জান্নাত, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি হামলায় একই পরিবারের 6 সদস্য সহ অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে পানির সংকটে উপত্যকা জুড়ে দুর্ভোগ আরও বেড়েছে। এদিকে লেবাননের দক্ষিণ অঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল। ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এ সময় লেবাননের নিরাপত্তা পরিস্থিতি, সেনাবাহিনীকে আরও শক্তিশালীকরণ ও ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা হয়। বৈরুতকে সহায়তার কথা জানান ট্রাম্প। একটি কবরের মাটি শুকোনোর আগেই খোঁড়া হচ্ছে আরেকটি কবর। সারি সারি মরদেহ নিয়ে কবরস্থানের দিকে হাঁটছেন স্বজনরা। মঙ্গলবার গাজা সিটির আল সাবরা এলাকায় একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীর হামলায় একই পরিবারের 6 সদস্য নিহত হন। জাতিসংঘ বলছে, যুদ্ধবিরতির কয়েক মাস পরও গাজায় কোথাও নিরাপদ আশ্রয় নেই। একদিকে চলমান হামলা, অন্যদিকে তীব্র পানির সংকটে দুর্ভোগ আরও বেড়েছে। পানির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে, আর দূষিত পানি ব্যবহারের কারণে বাড়ছে ডায়রিয়া, চর্মরোগ সহ নানা সংক্রমণ। জাতিসংঘ সতর্ক করে বলছে, যুদ্ধের পাশাপাশি পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার এই বিপর্যয় গাজাকে দীর্ঘমেয়াদী মানবিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে। এদিকে লেবাননেও হামলা অব্যাহত রেখেছে দখলদার বাহিনী। তেল আবিব, বৈরুত ও ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া নতুন নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে দক্ষিণ লেবাননের একটি এলাকায় সেনা মোতায়েন শুরু করেছে লেবাননের সেনাবাহিনী। পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট কিছু এলাকা থেকে ধাপে ধাপে যাবে ইসরায়েলি সেনারা। তবে লেবাননে সেনা মোতায়েন শুরুর পরই উত্তেজনা দেখা দেয়। বৈরুতের অভিযোগ, তাদের সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী। উত্তপ্ত পরিস্থিতির মধ্যে মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। আলোচনায় দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং লেবাননের সেনাবাহিনীকে আরও শক্তিশালী করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো উঠে আসে। এ সময় ওয়াশিংটন বৈরুতকে সহায়তা করবে বলে জানান ট্রাম্প। লেবানন বহু বছর ধরে অবহেলিত, তাই আমরা তাদের সহায়তা করব। দেশটির সেনাবাহিনীর সক্ষমতা বাড়াতে সহযোগিতা করা হবে। ইসরায়েল সেনা পুনর্মোতায়েনের প্রক্রিয়ায় রয়েছে। প্রয়োজন হলে আমরা হিজবুল্লাহর সঙ্গেও সরাসরি আলোচনায় বসতেও প্রস্তুত। যদিও হিজবুল্লাহ পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত সীমান্তে নিরাপত্তা অঞ্চল থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করা হবে না বলে জানিয়েছে তেল আবিব। ইশিতা আক্তার, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে নতুন করে ক্রীড়া প্রতিভা অন্বেষণের জাতীয় পর্ব শুরু। সাঁতার দিয়ে উদ্বোধন ক্রীড়া প্রতিমন্ত্রীর। উন্নত প্রশিক্ষণে সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে রাখার আশ্বাস। আর্জেন্টিনার মেন্দোসা প্রদেশে টানা ভারী তুষারপাতে বিপর্যস্ত পার্বত্য অঞ্চল। 3 মিটার পর্যন্ত তুষার জমে আটকা পড়েছেন
বহু মানুষ। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে অন্তত 50 জনকে। এছাড়া আটকে পড়া পরিবহন কর্মীদের খাবার সরবরাহ করা হচ্ছে এবং সড়ক থেকে তুষার সরাতে কাজ করছে কর্তৃপক্ষ। আগামী কয়েকদিনও পার্বত্য এলাকায় প্রতিকূল আবহাওয়া অব্যাহত থাকতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এছাড়া প্রশান্ত মহাসাগরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় চলতি বছর সুপার এল নিনো তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এটি ঘটলে আর্জেন্টিনা ও দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টি, শক্তিশালী ঝড় এবং ভয়াবহ বন্যার ঝুঁকি বাড়বে। যুক্তরাষ্ট্রের অর্থায়ন কমে যাওয়ায় বিশ্বজুড়ে এইচআইভি প্রতিরোধ ও চিকিৎসা কার্যক্রমে দেখা দিয়েছে বড় ধরনের সংকট। অর্থ সংকটে 1700-র বেশি ক্লিনিক বন্ধ হয়েছে। চাকরি হারিয়েছেন 16,000-এর বেশি স্বাস্থ্যকর্মী। এইচআইভি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা এমফারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের সময়ে যুক্তরাষ্ট্রের PEPFAR কর্মসূচির অর্থায়ন কমে যাওয়ায় 46টি দেশের এইচআইভি চিকিৎসা ও প্রতিরোধ কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, অর্থায়ন কমে যাওয়ায় প্রভাব সবচেয়ে বেশি পড়েছে শিশু ও উচ্চ ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর উপর। অন্যদিকে জাতিসংঘের এইডস বিষয়ক সংস্থা UNAIDS সতর্ক করেছে, এই অর্থ ছাঁটাই স্থায়ী হলে 2029 সালের মধ্যে বিশ্বে আরও 66 লাখ নতুন এইচআইভি সংক্রমণ এবং 42 লাখ অতিরিক্ত এইডস জনিত মৃত্যু ঘটতে পারে। which sent কিউবার জনগণের জন্য খাদ্য জরুরি ত্রাণ পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, প্রায় 700টি ত্রাণ প্যাকেজ কিউবার ক্যাথলিক গির্জা ও স্থানীয় ধর্মীয় সংগঠনগুলোর মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে, যাতে কিউবা সরকার এই সহায়তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে না পারে। এটি কিউবার জন্য ঘোষিত $10 কোটি সহায়তা প্যাকেজের প্রথম $6 কোটি চালান। এমন সময় এই ত্রাণ পাঠানো হলে যখন ট্রাম্প প্রশাসন কিউবার সামরিক ও গোয়েন্দা প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা এবং জ্বালানি অবরোধ আরও জোরদার করেছে। যুক্তরাষ্ট্র বলছে, মানবিক সহায়তা অব্যাহত থাকবে, একই সঙ্গে কিউবা সরকারের উপর রাজনৈতিক চাপও থাকবে। আনুষ্ঠানিক উদ্বোধন করা হলো নতুন কুড়ির প্রথম আসরের জাতীয় পর্যায়ের খেলা। সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ির স্পোর্টসের চূড়ান্ত পর্বের উদ্বোধন করেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আগামী 27 জুলাই আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী দিনে উপস্থিত থেকে পুরস্কার তুলে দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ইভেন্টের সেরা খেলোয়াড়দের বিকেএসপিতে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করা হবে বলে জানান আমিনুল হক। দেশের ক্রীড়াঙ্গনে ভবিষ্যতের তারকা খুঁজে বের করার আরেকটি অধ্যায়ের সূচনা। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা। মিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার ইভেন্টের মধ্য দিয়ে শুরু হয় এই আয়োজন। শুধু সাঁতার নয়, ক্রিকেট, ফুটবল, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, ব্যাডমিন্টন ও মার্শাল আর্ট ডিসিপ্লিনে নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাচ্ছে 10 থেকে 14 বছর বয়সী ক্ষুদে ক্রীড়াবিদরা। আগামী 27 জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর সব ডিসিপ্লিনের সেরা খেলোয়াড়দের দায়িত্ব নেবে সরকার। তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে বিকেএসপি রয়েছে সেখানে বিকেএসপিতে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। এইভাবেই আমরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আমাদের নতুন করে স্পোর্টস কার্যক্রম শুরু হয়েছে। কোনো প্রকার স্বজনপ্রীতি হওয়ার কোনো সুযোগ নাই। যদি হয় আমাদের কাছে, যদি আমার কাছে আসে, তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিই। এদিকে এই উদ্যোগে প্রশংসা পেল জেলা ও বিভাগীয় পর্যায়ের ক্রীড়া সংস্থাগুলো। কার্যক্রম নিয়ে প্রশ্নের মুখে ক্রীড়া মন্ত্রণালয়। অনেক জেলায় এখনো কোনো কমিটি নেই, ফলে স্থবির হয়ে আছে কার্যক্রম। তবে আবারও দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রতিমন্ত্রী। আমাদের জেলা কমিটির ম্যাক্সিমামগুলো হয়ে গেছে, আমাদের কিছু কমিটি বাকি আছে, সেটা আমরা ওই 3 মাস ধরেই আমরা এই কার্যক্রমগুলো শেষ করবো ইনশাল্লাহ। সব জেলা ও বিভাগে অ্যাডহক কমিটি দেওয়ার পর 3 মাসের মধ্যে নির্বাচিত কমিটি গঠনের পরিকল্পনা ক্রীড়া মন্ত্রণালয়ের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।
নানা অনিশ্চয়তা থাকলেও সেপ্টেম্বরেই বাংলাদেশে আসবে ভারত জাতীয় ক্রিকেট দল। সমস্যা সমাধানে দুদেশের সরকারি পর্যায় থেকে ইতিবাচক আলোচনা চলছে বলে জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সিরিজে 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে বাংলাদেশ ভারতের। 2024 সালের আগস্টের পর থেকেই কূটনৈতিক সম্পর্কটা ভালো যাচ্ছে না বাংলাদেশ ভারতের। দীর্ঘ একটা সময়ের জন্য বন্ধ ছিল দুদেশের স্বাভাবিক ভিসা কার্যক্রম। নিরাপত্তার দোহাই দিয়ে ভারত বিশ্বকাপে লিটনদের যেতে না দিয়ে আগুনে ঘি ঢালে অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দুদেশের ক্রিকেট সম্পর্ক ও দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে শুরু হয় নানা জল্পনা কল্পনা। আইসিসির সংশোধিত এফটিপি অনুসারে গত বছরে বাংলাদেশে আসার কথা ছিল ভারতের, কিন্তু বিসিসিআইয়ের কারণে সেটা পিছিয়ে আসে এবছরের সেপ্টেম্বরে। বিসিবি সভাপতি তামিম ইকবাল ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছিলেন সফর নিয়ে ইতিবাচক আলোচনা এগোচ্ছে, কিন্তু সময় যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অনিশ্চয়তা। তবে আশার বার্তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। বিশ্ব ক্রিকেটে আমাদের অত্যন্ত সুদৃঢ় একটি অবস্থান রয়েছে। সেই ক্ষেত্রে বিগত সময়ের একটি ঘটনাকে কেন্দ্র করে বিশ্বকাপ ক্রিকেটকে কেন্দ্র করে যে একটি টানাপোড়েন হয়েছে, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইতিমধ্যে আমি নিজেই আমাদের যে ইন্ডিয়ান অ্যাম্বাসিতে আমি কথা বলেছি, তারাও আমাদের সাথে কথা বলেছে। তারা সবাই ওয়েট করছে যে সেপ্টেম্বরে ভারত বাংলাদেশে আসবে। আসার পরে বিগত সময় যে ছোট্ট একটি যে ঘটনাকে কেন্দ্র করে যেই একটি টানাপোড়েন হয়েছিল, আমি মনে করি সেটাকে কাটিয়ে উঠে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে পার্শ্ববর্তী সকল দেশের সাথেই আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসি, আমাদের যে যোগাযোগ চলাচল সবকিছুই খুব স্বাভাবিকভাবেই সেটা চলমান থাকবে ইনশাল্লাহ। ভারতের এই সফরের গুরুত্ব শুধু একটা দ্বিপাক্ষিক সিরিজে সীমাবদ্ধ নয়। 2027 ওয়ানডে এশিয়া কাপের আয়োজক বাংলাদেশ। এসিসির পরিকল্পনা অনুযায়ী 18 জুন থেকে 4 জুলাই হবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। তাই ভারতের এই সফর সফলভাবে হলে 2027 এশিয়া কাপকে ঘিরেও কেটে যাবে শঙ্কা। দুই দেশের ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক থাকলে আয়োজক হিসেবে বিসিবির প্রস্তুতি ও পরিকল্পনাও এগিয়ে নেওয়া সহজ হবে। তবে সফরটি যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে আবারও এশিয়া কাপের ভেন্যু বা হাইব্রিড মডেল নিয়ে আলোচনা সামনে আসতে পারে। সেক্ষেত্রে শুধু মাঠের ক্রিকেট নয়, সম্প্রচার সত্য, স্পন্সরশিপ এবং বাণিজ্যিক পরিকল্পনাতেও বড় প্রভাব পড়বে। এবারের এই সফরে বাংলাদেশের বিপক্ষে ভারতের 3টি করে ওয়ানডে ও টি-20 খেলার কথা রয়েছে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা অস্ট্রেলিয়ার। টাইগারদের সামলাতে শক্তিশালী ব্যাটিং ও বোলিং লাইন আপ নিয়ে দল সাজিয়েছে অজিরা। ইনজুরি কাটিয়ে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজেলউড ও অভিজ্ঞ স্পিনার নাথান লায়ন। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ সিরিজে এই ক্রিকেটারদের পেয়ে উচ্ছ্বসিত দলটি। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। 2 ম্যাচের সিরিজটি আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ায় টাইগারদের বিপক্ষে শক্তিশালী দলই গঠন করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ইনজুরির জন্য গত জানুয়ারিতে অ্যাশেজের সিডনি টেস্ট থেকে ছিটকে যান প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। তবে বাংলাদেশের বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজেই ফিরছেন তারা। এই ক্রিকেটারদের দলে পেয়ে উচ্ছ্বসিত প্রধান নির্বাচক জর্জ বেইলি। প্যাট, জস ও নাথানের ফেরায় আমরা খুবই আনন্দিত। গত কয়েক মাস ধরে তারা স্পোর্টস সায়েন্স ও মেডিকেল দলের সঙ্গে কঠোর পরিশ্রম করেছে, যাতে তারা চোট কাটিয়ে মাঠে ফিরতে পারে। এদিকে বছরের শুরুতে অবসর নেওয়া ওসমান খাজার শূন্যতা পূরণে হিমশিম খেতে হচ্ছে অজিদের। সঙ্গে সামলাতে হবে নাহিদ রানা, তাসকিনদের গতি। তাই শক্ত ব্যাটিং লাইন আপ নিয়ে সাজানো হয়েছে স্কোয়াড। আছেন ট্রাভিস হেড, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, বার্নাস লাবুশেন এবং জ্যাক ওয়েদারাল্ড। এছাড়াও দলে ডাক পেয়েছেন স্কট বল্যান্ড, অলরাউন্ডার ক্যামেরন গ্রিন ও বি ওয়েবস্টার। এদিকে অ্যাশেজ সিরিজ থেকে বাদ পড়েছেন মাইকেল নেসার, টড মার্ফি ও ব্যাভন জ্যাকব। যদিও দলের প্রয়োজনে 13 সদস্যের দলটিতে আসতে পারে পরিবর্তন। এটা 13 সদস্যের দল হলেও প্রয়োজনে পরবর্তীর জন্য আরও কয়েকজন ক্রিকেটার প্রস্তুত রয়েছে। আগামী 12 মাস ব্যস্ত সূচির কারণে সব সংস্করণেই অনেক খেলোয়াড় সুযোগ পাবে। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম টেস্টটি শুরু 13 আগস্ট ডারউইনে। সর্বশেষ 2003 সালে এই মাঠেই টেস্ট খেলেছিল টাইগাররা। এরপর 22 আগস্ট থেকে ম্যাকাইয়ে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। সেই ম্যাচ দিয়েই অস্ট্রেলিয়ার 12তম টেস্ট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ ঘটবে মাঠটির। রাফি আমিন, সময় সংবাদ। মিরপুর স্টেডিয়ামে ক্রিকেটারদের জন্য লাউঞ্জের কাজ প্রায় শেষ। শিগগিরই আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে এই ক্রিকেটার্স ডেন, জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল, যেখানে আইসিসি ট্রফি ও নারী এশিয়া কাপের শিরোপা জয়সহ বিভিন্ন স্মরণীয় মুহূর্ত ফুটিয়ে তোলা হবে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের নতুন লাউঞ্জ, গণমাধ্যম কর্মীদের এই ক্রিকেটার্স ডেন ঘুরে দেখান তামিম ইকবাল। হোম অফ ক্রিকেটে ক্রিকেটারদের অ্যাক্সেস আরও সহজ করার উদ্যোগে বেশ প্রশংসিত হচ্ছেন বিসিবি সভাপতি, যা নিয়ে বেশ রোমাঞ্চিত তিনি নিজেও। ক্রিকেটার্সদের জন্য একটা টাইগার্স ডেন নামের আমরা এই লাউঞ্জটা করেছি, যেখানে আমাদের সকল মেন্স উমেন্স যারা বাংলাদেশ টিমকে একদিনের জন্য রিপ্রেজেন্ট করেছেন তাদের জন্য একটা বসার ব্যবস্থা বা খেলার দিনে খেলা এনজয় করার জন্য একটা ব্যবস্থা, বা এমনি যে কোনো দিন যে কোনো সময় অফিস আওয়ারের মধ্যে ওনারা এসে যদি এখানে বসে তাদের সময় স্পেন্ড করতে চান তাদের জন্য একটা ব্যবস্থা করে দেওয়া। ক্যাপ্টেন্সদের জন্য আমরা জানি যে একটা ক্যাপ্টেন্স বক্স আছে, অনেক বছর ধরে আছে, বাট অন্য যারা ক্রিকেটাররা ছিলেন তাদের জন্য হয়তো বা কোনো কিছু ছিল না, সেই কারণে আমার এটা ছোট একটা চেষ্টা। এর আগে অধিনায়কদের জন্য ক্যাপ্টেন্স কার্ড চালু করায় অন্য ক্রিকেটাররা কিছুটা মনক্ষুণ্ণ হয়েছিলেন। তখন থেকেই মিরপুর স্টেডিয়ামে সব ক্রিকেটারের জন্য লাউঞ্জ বা সুযোগ সুবিধা নিশ্চিতের দাবি জোরালো হয়। তামিমও খুব একটা সময় নেননি। এই নতুন ক্রিকেটার্স ডেনে থাকবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসের ছোঁয়া। আমরা অফিসিয়ালি এখনো এটাকে ওপেন করিনি, কিছু কিছু কাজ আমাদের এখনো বাকি আছে। আমাদের যে বড় বড় স্মৃতি যেগুলো 97 বলতে পারেন, বা আমাদের যখন ওমেন্স এশিয়া কাপ জিতেছেন ওনারা বলতে পারেন, তো কিছু নতুন নতুন ফার্স্ট টেস্ট উইন বলতে পারেন। সো যে কিছু কিছু স্মৃতির আমরা এখানে একটা পিস রাখতে চাই, একটা হিস্ট্রি রাখতে চাই। সো ওই জিনিসগুলো যখন রেডি হয়ে যাবে আমি আশা করি এটা সুন্দর করে ক্রিকেটারদের সাথে এই জিনিসটাকে ওপেন করা হবে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফাইনাল শেষে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবলারদের হাতাহাতির ঘটনায় তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই ঘটনা তদন্তের জন্য এরই মধ্যে একজন তদন্তকারীও নিয়োগ দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখেও পড়তে পারেন আর্জেন্টিনার কয়েকজন ফুটবলার ও কোচিং স্টাফ। বিশ্বকাপের সোনালী ট্রফিতে তখন স্পেনের নাম, উৎসবের রঙে ভেসে যাওয়ার কথা ছিল স্পেনিয়ারদের। তবে সেই আনন্দ মুহূর্তেই রূপ নেয় উত্তেজনায়। শিরোপা উদযাপনের বদলে মাঠ জুড়ে শুরু হয় দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের ধাক্কাধাক্কি, বাকবিতণ্ডা। সেই ঘটনার জেরে ইতোমধ্যেই তদন্তে নেমেছে ফিফা। সংস্থাটি জানায়, বিশ্বকাপ ফাইনালের ম্যাচ রিপোর্ট পর্যালোচনা করে ফিফা ডিসিপ্লিনারি কোডের 36 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। ঘটনা তদন্তে নিয়োগ দেওয়া হয়েছে একজন তদন্তকারীকেও। তার প্রতিবেদন পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানাবে ফিফা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় স্প্যানিশ ডিফেন্ডার এরিক গার্সিয়ার সঙ্গে প্রথমে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন আর্জেন্টিনার মিডফিল্ডার লিসান্দ্রো পারদেস। এক পর্যায়ে গার্সিয়াকে আঘাত করেন তিনি, তাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সতীর্থকে রক্ষা করতে ছুটে আসেন স্পেনের খেলোয়াড়রা। তাতে শুধু খেলোয়াড়রাই নন, সংঘর্ষে জড়িয়ে পড়েন দুই দলের কোচিং স্টাফও। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আগেই আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি এবং দুই দলের কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে উত্তেজনা নিয়ন্ত্রণে আনেন। তবে বিশ্বকাপ ফাইনালের এই অপ্রীতিকর ঘটনার দায় কার, আর কার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সেই উত্তর এখন ফিফার তদন্ত প্রতিবেদনের অপেক্ষায়। এর আগে 2022 বিশ্বকাপে ঘানার বিপক্ষে ম্যাচের পর অসদাচরণের দায়ে উরুগুয়ের হোসে মারিয়া গিমিনেস ও ফার্নান্দো মুসলেরাকে 4 ম্যাচ নিষেধাজ্ঞা আর এডিসন কাভানি ও দিয়াগো গদিনকে 1 ম্যাচ নিষেধাজ্ঞা দিয়েছিল ফিফা। পাশাপাশি জরিমানাও করা হয়। ফলে দোষী প্রমাণিত হলে বড় শাস্তির মুখে পড়তে পারেন পারদেস সহ আর্জেন্টিনার একাধিক ফুটবলার ও কোচিং স্টাফ। রাফি আমিন, সময় সংবাদ। বার্লিনের পর এবার নিউ জার্সি। 2 বছর আগে ইউরোপ জয়ের পর এবার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বমঞ্চের মুকুটও মাথায় তুলল স্পেন। গত 5 বছরে বয়সভিত্তিক দল থেকে শুরু করে সিনিয়র পর্যায়ে নারী থেকে পুরুষ সব মিলিয়ে রেকর্ড 16টি আন্তর্জাতিক শিরোপা জিতেছে লা রোহারা। তবে ফুটবল দুনিয়ায় স্পেনের এই একচ্ছত্র আধিপত্য কোনো আকস্মিক রূপকথা নয়, বরং দীর্ঘমেয়াদী আর নিখুঁত এক পরিকল্পনার ফসল। আর্জেন্টিনাকে হারিয়ে স্পেনের বিশ্বজয় প্রমাণ করে ফুটবল মানচিত্রে তাদের রাজত্ব কোনো ফ্লুক বা হঠাৎ পাওয়া ভাগ্য নয়। এর পেছনে রয়েছে নিখুঁত এক স্প্যানিশ মাস্টার ক্লাস। নারী এবং পুরুষ উভয় ফুটবলেই তারা এখন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। ফুটবল ইতিহাসে এমন অলরাউন্ড কীর্তি নেই আর কোনো দেশের। তৃণমূলের সঠিক বিনিয়োগ আর নিখুঁত কাঠামোর উপর ভর করেই আজ ফুটবল বিশ্বে স্পেনের এই একচ্ছত্র আধিপত্য।
2022 সালের ডিসেম্বরে লুইস দে লা ফুয়েন্তেকে যখন প্রধান কোচ করা হয় অনেকেই তখন সংশয় প্রকাশ করেছিলেন, কিন্তু স্প্যানিশ ফেডারেশন জানতো তারা কি করছে। দে লা ফুয়েন্তে বছর জুড়ে কাজ করেছেন স্পেনের যুব একাডেমিগুলোতে। আজকের বিশ্বজয়ী ইয়ামাল কিংবা কুরবাসিদের তিনি চেনেন একেবারে শৈশব থেকে। তাই তো একাডেমি থেকে সিনিয়র দল খেলার ধরন আর দর্শন বদলে যায়নি একটু। এই চেনা সিস্টেমেই মাঠে এনে দিয়েছে অবিশ্বাস্য ধারাবাহিকতা। একই সমান্তরালে স্পেনের নারী ফুটবলও পার করেছে এক নীরব বিপ্লবের দশক। মাত্র 10 বছর আগেও যেখানে মেয়েদের নিজস্ব যাতায়াত খরচ দিয়ে বিনা পারিশ্রমিকে খেলতে হতো, সেখানে লা মাসিয়া সহ স্পেনের শীর্ষ একাডেমিগুলো মেয়েদের জন্য তৈরি করেছে বিশ্বমানের সুযোগ সুবিধা, যার ফলশ্রুতিতে 2023 সালের বিশ্বকাপ জয়ের পর 2024 এবং 2025 সালে টানা নেশনস লিগ ঘরে তোলে স্পেনের নারীরা। এই বিশ্বকাপে স্পেনের জালে বল জড়ানো তো দূরের কথা, পুরো টুর্নামেন্টে তাদের গোল পোস্টে 10টা অন টার্গেট শট নিতে পেরেছে প্রতিপক্ষ। 19 বছরের ইয়ামাল কুরবাসি কিংবা 23 বছরের সালমারা কেবল বর্তমানেরই সেরা নন, তারা স্পেনের ফুটবলকে আগামী 1 দশক শাসন করার জ্বালানি যোগাচ্ছেন। টানা 38 ম্যাচে অপরাজিত থাকা স্পেনের এই জয়রথ এখন অনুসরণীয় হতে পারে অনেকের জন্যই, কারণ পরিকল্পনা যদি দীর্ঘমেয়াদী আর নিখুঁত হয়, তার সাফল্য কেবল সময়ের ব্যাপার মাত্র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। বিশ্বকাপের ফাইনাল হেরে এখন অবসরের কথা ভাবছেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানানোর আভাস দিয়েছেন এই তারকা গোলকিপার। সেখানে দিবু মার্টিনেজ লিখেছেন, বিশ্বকাপ শিরোপা আবারও আর্জেন্টিনায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন তিনি, কিন্তু ফাইনালের মঞ্চে ব্যর্থ হওয়ায় অনেকটাই ভেঙে পড়েছেন তিনি। মেটলাইফে স্পেনের একের পর এক আক্রমণ যখন চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছিল আলবিসেলেস্তেদের রক্ষণভাগ, তখন গোলপোস্টের নিচে দাঁড়িয়ে একাই লড়ছিলেন তিনি। পুরো ম্যাচে করেছেন রেকর্ড 11টি সেভ। আঙুলের যন্ত্রণা নিয়েও 105 মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে টিকিয়ে রেখেছিলেন ম্যাচে, কিন্তু শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হয় 10 জনের আর্জেন্টিনা দলের। ফাইনালে হারের বেদনা আর নিতে পারছেন না এই গোলরক্ষক। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে অবসরের আভাস দিয়েছেন তিনি। আমি আবারও বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখছিলাম। স্বপ্ন ছিল ট্রফিটা আর্জেন্টিনায় ফিরিয়ে এনে নতুন ইতিহাস গড়ার। সত্যি বলতে এই কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। এখন অনেক কিছু নিয়েই নতুন করে ভাবার সময় এসেছে, কিভাবে সামনে এগিয়ে যাব এবং এটাই জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর সঠিক সময় কিনা তা নিয়ে ভাবছি। আমি সত্যিই দুঃখিত। নিজের দেশ ও সতীর্থদের জন্য আমি সর্বোচ্চ চেষ্টাটাই করেছিলাম। বেশ কয়েক বছর ধরে আর্জেন্টিনার রক্ষণের মূল ভরসা দিবু মার্টিনেজ। 33 বছর বয়সেও বিশ্বকাপের ফাইনালে যা করেছেন তা এক কথায় অবিশ্বাস্য। স্পেনের ছন্দময় ফুটবল আর মুহুর্মুহু আক্রমণের সামনে রীতিমতো চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। যদি তিনি সত্যিই আন্তর্জাতিক ফুটবল থেকে এখনই সরে দাঁড়ান, তাহলে 2030 বিশ্বকাপের পরিকল্পনায় বেশ বড়সড় ধাক্কাই খাবে আর্জেন্টিনা। 2022 কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক এবারও টুর্নামেন্ট জুড়ে খেলেছেন দুর্দান্ত। 8 ম্যাচে রেখেছেন 2টি ক্লিন শিট। ক্লাব ফুটবলে অ্যাস্টন ভিলার এই তারকাকে নিয়ে ইউরোপের একাধিক বড় ক্লাবের আগ্রহ রয়েছে। ঠিক এমন সময়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কথা জানালেন এমি। তবে ভক্তদের আশা, আবেগ সামলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন আলবিসেলেস্তেদের বাজ পাখি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1/11 সময়েও নানা অপরাধে জড়িত শহীদ জিয়ার খুনি মোজাফফর জন্ড নামে যোগাযোগ ছিল অন্যতম কুশীল মাসুদের সঙ্গে। কাল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ। সাতক্ষীরা জামায়াত এমপির ভিডিও ঘিরে বিতর্ক। দ্বিতীয় স্ত্রী দাবি করলেও চাকরির সুপারিশ করা বায়োডাটা অবিবাহিত উল্লেখ তরুণীর। তদন্ত করে ব্যবস্থার ঘোষণা দলের। হঠাৎ গ্যাসের তীব্র সংকটে গ্রাহক ভোগান্তি চরমে। পাম্পে দীর্ঘ অপেক্ষাও মিলছে না জ্বালানি। আবাসিকেও রান্না করতে হিমশিম অবস্থা। কারিগরি ত্রুটিতে সরবরাহ কমায় সংকট। 24-এর 22 জুলাই তৃতীয় দিনের মতো চলছিল কারফিউ। বন্ধ থাকে ইন্টারনেট সেবা। আন্দোলন দমাতে চলে ব্যাপক ধরপাকড়, নির্যাতন, হত্যাযজ্ঞ। থমকে যায় সারা দেশ। দিল্লিতে বিক্ষোভ থেকে আটকের কয়েক ঘন্টা পর ছাড়া পেল রাহুল প্রিয়াঙ্কা। যন্তর মন্তরে ককরোচের অবস্থান। প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের কঠোর ব্যবস্থার নির্দেশ মোদির।
এ ছিল ভোরের সময়। এরপর সকালের সময় নিয়ে সঙ্গে থাকবেন আলিশা ইসলাম। ধন্যবাদ সাবরিনা। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সবাই।